ওকে, লাস্টের দিন আমরা যেখানে ছিলাম, ওকে আমরা সোলার রেডিয়েশন পড়ছিলাম। হ্যাঁ, তার মানে সান সম্বন্ধে আমরা সেদিন একটু পড়াশোনা করেছিলাম। দেখো এই যে সেদিন আমরা সানের ইন্টেরিয়র বা সানের কোন কি কি রিজিয়ন আমরা সাধারণত কনসিডার করি, তারপরে কোথায় টেম্পারেচার কেমন আছে, এগুলা সম্বন্ধে কিছুটা পড়াশোনা করেছিলাম। এবং সেখান থেকে আমাদের এই যে এটা সানের স্পেকট্রাম ছিল, সোলার স্পেকট্রাম যেটা বলি আমরা। হ্যাঁ, এবং সেটাতে কোন রিজিয়নে, কোন স্পেকট্রাল রিজিয়নে তোমার কি ধরনের এনার্জি পাওয়া যায় বা কত পার্সেন্ট এনার্জি ওখানে কনসেন্ট্রেটেড, সেটা এই যে এই টেবিলটা, টেবিল 1.3.1, হ্যাঁ, এটার মধ্যে আমরা দেখেছিলাম। হ্যাঁ, এবং সেখান থেকে যে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম যে বিভিন্ন রিজিয়নে যদি তোমাকে বের করতে বলি, হ্যাঁ, তাহলে এই টেবিল থেকে তুমি কিভাবে কোন একটা রিজিয়নের ফ্র্যাকশনাল এনার্জি অথবা হ্যাঁ যে কোন সার্টেন একটা ওয়েভলেংথ রিজিয়নে কি পরিমাণ ধরো এনার্জি থাকে, বা ওই যে তার টোটাল স্পেকট্রামে কত ফ্র্যাকশন সে কভার করে, হ্যাঁ, এগুলো আমরা বের করতে পারবো। ওকে, এখন আসো আমরা এইটা, হ্যাঁ, এখান থেকে আজকে শুরু করব, সোলার কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা আমি আগে বলে রাখি, তোমাদেরকে আগে একটু বলে রাখা উচিত যে কেন এই জিনিসগুলো দেখতেছি। হ্যাঁ, যে সোলার রেডিয়েশন সম্বন্ধে কেন দেখতেছি, কারণ ধরো তুমি, আমরা তো রিনিউয়েবল এনার্জি পড়তেছি। হ্যাঁ, সো রিনিউয়েবল এনার্জির অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি কোন ধরনের কোন এক টাইপের রিনিউয়েবল এনার্জি ধরো তুমি ইমপ্লিমেন্ট করতেছো কোন একটা প্রজেক্টে। হ্যাঁ, তো সে তাহলে যেহেতু সোলার পিভি সিস্টেম, হ্যাঁ, ফটোভোল্টাইক, এটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, এবং আমি প্রথম দিনই বলেছি যে বাংলাদেশেও এটার পোটেনশিয়াল ভালো। সো ইট ইজ ভেরি মানে ন্যাচারাল যে তোমাকে কখনো এটা, তুমি যদি এই ফিল্ডে কাজ করো, হ্যাঁ, তাহলে এই ধরনের প্রজেক্টে কাজ করতে হতে পারে। সো যখন আমরা এই ধরনের প্রজেক্টে কাজ করি, তার মানে হচ্ছে তুমি সোলার পিভি সিস্টেম বসাবা। সেই ক্ষেত্রে তোমার ডিজাইন যখন করবা, ডিজাইন যখন করবা, তার মানে হচ্ছে যখন তুমি মানে তোমাকে ডিজাইন করতে হলে তোমাকে আসলে কি বলবো, তোমাকে বলবো যে আমার এত কিলোওয়াট দরকার বা এত ওয়াট দরকার। হ্যাঁ, অথবা আরো আরো যদি রাফলি বলি, ধরো আমি আরো নন টেকনিক্যাল পারসন, তাহলে তোমাকে বলে দিব যে আমার এই এই লোড গুলা চলবে। হ্যাঁ, আমার এখানে দুটো মোটর চলবে, এখানে ধরো এই কি বলে এটাকে, লাইট এতগুলা চলবে, টিভি চলবে, ফ্যান চলবে, এই এলাকাটায় বা এরকম। হ্যাঁ, যে তাহলে আমি এরকম করে তোমাদেরকে লোড বলে দিব। যেমন কি তোমরা যারা ওই যে আইপিএস বাসা ইউজ করো, হ্যাঁ, কোনো একটা কোম্পানি থেকে আইপিএস কিনেছো, তারা আইপিএস কেনার সময় কি করেছে, তখন দেখবা যে আমরা বলে দিই যে ওরাই জিজ্ঞেস করে, ওদের সিস্টেমটা এরকম সাধারণত যে কি কি চালাবেন, হ্যাঁ, কয়টা ফ্যান চালাবেন, যেহেতু আইপিএস সাধারণত বাসার জন্য কাজে হাউস হোল্ড যে লোড গুলো আমরা ইউজ করি সাধারণত, তাই না, যে ফ্যান, লাইট, হ্যাঁ, যদি তুমি টিভি টিভি চালাও বা ফ্রিজ চালাও সেটা আবার বেশি হবে। এনিওয়ে, মানে যা তোমার দরকার বাসার মধ্যে যা যা চালানো দরকার, সেগুলো তুমি সংখ্যাটা বলে দাও, ওরা এখন থেকে ক্যালকুলেট করে নেয় যে কত তাহলে ওয়াট তোমার হতে পারে বা কিলোওয়াট হতে পারে। সেই হিসাবে ওরা একটা এস্টিমেট দেয় যে আপনার তাহলে এত এই ব্যাটারিটা লাগবে, এত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে, এত ভোল্টের, এভাবে ওরা একটা মানে ডিজাইন করে। তাহলে দেখো বেসিক্যালি কনজিউমার, হ্যাঁ, খুব তুমি কনজিউমারের কাছ থেকে খুব বেশি কিছু আশা করবা না ইনফরমেশন। তুমি যদি ডিজাইনার হও, সিস্টেম ডিজাইনার হও, তাহলে তোমাকে বেসিক্যালি অনেক কিছু কনজিউমারের কাছ থেকে মিনিমাম ইনফরমেশন নিয়ে তোমাকে সেটাকে খুব ভালো একটা ডিজাইন করতে হবে। সো তখন তোমার কি কি লাগবে, দেখো যে তুমি যে লোডটোর যদি জানা থাকে তোমার, এবং সেখান থেকে যদি তুমি পাওয়ারটা বের করতে পারো, অথবা এনার্জি, সোজা কথা এনার্জি যদি বের করতে পারো, তাহলে কি হবে, এনার্জি বের করতে পারলে তুমি জেনে গেলা যে তোমার এত এনার্জি পার ডেতে ধরো অথবা পার মান্থ হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, যে তোমার সাপ্লাই দিতে হবে কোত্থেকে, সোলার প্যানেল থেকে। তাহলে তোমার কতগুলা সোলার প্যানেল লাগবে, হ্যাঁ, সেটা তোমাকে এস্টিমেট করতে হবে। এবং এই এস্টিমেশনটা শুড বি অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল। মানে ইচ্ছা হলে তুমি বলতে পারো স্যার আমি অসুবিধা কি, আমি তো একটু বাড়াই দেই, সমস্যা কি, তাই না, বাড়াই দিলে তো কোনো ক্ষতি নাই, আমার তো এক্সট্রা এনার্জি তাহলে প্রোডাক্ট প্রডিউস হতে পারবে, কম না হলেই চললো, হ্যাঁ, সেটা বলতেই পারো। কিন্তু ব্যাপার হচ্ছে যদি কস্ট মানে এখানে কম হতো, যে ঠিক আছে 5টা প্যানেলের জায়গায় 10টা প্যানেল লাগালেও আমার কস্ট খুব একটা বাড়ে না, ধরো 10% বাড়ে বা 5% বাড়ে, হ্যাঁ, তাহলে তোমার এটা খুব একটা ইস্যু হতো না। বাট তোমরা মোটামুটি তোমাদের আইডিয়া আছে হয়তো যে পিভি সিস্টেমের যে সোলার প্যানেলের দামই একটা মানে বড় একটা দাম। হ্যাঁ, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ সোলার প্যানেল পরে আমরা বলি যে লাইফ টাইম 20
ইয়ার্স অর 25 ইয়ার্স, হ্যাঁ। বাট প্রথমে যখন তুমি কিনবা তখন তো নতুন কিনতেছো, হ্যাঁ, এবং তখন প্যানেলের দাম কিন্তু একদম কম না। ওভারঅল দামটা কমে আসে এই কারণে যে তুমি এটাকে লং টার্ম ইউজ করবা, সেই জন্য দামটা কমে। কিন্তু ইনিশিয়ালি দাম যে খুব কম, একদম সস্তা, এটা বলবো না আমরা। সো তোমার ডিজাইনটা খামোখা তুমি অতিরিক্ত প্রোডাকশন করলে তাতে লাভ হবে না। এই প্রোডাকশন তুমি ইউজ করতে পারতেছো না, তাই না? ইউজ হচ্ছে না, এটা জাস্ট আনইউজ থেকে যাচ্ছে। কারণ তোমার লোড যেগুলো কানেক্ট করার কথা, তুমি এক্সট্রা লোড খামোখা কোথা থেকে পাবা, তাই না? কাজে তুমি ডিজাইনটা তোমার হওয়া উচিত অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল। সো এই ডিজাইন ঠিক করার জন্য এখন ব্যাপার হচ্ছে, এটা তো ব্যাটারি না যে ব্যাটারি তুমি ভোল্টেজ নিছো যে 24 ভোল্ট বা 12 ভোল্টের ব্যাটারি, হ্যাঁ, নিলা। এই ব্যাটারি তাহলে এটা লেখা আছে অ্যাম্পিয়ার আওয়ার লেখা আছে, কাজে তুমি এটা এনার্জিটা তুমি কত এনার্জি সে সাপ্লাই দিবে সেটা জানো, ফিক্সড। এটা কম বেশি হবে না, হ্যাঁ, ব্যাটারি মোটামুটি যদি ইয়ে থাকে, লাইফ টাইম থাকে। কিন্তু সোলারের ক্ষেত্রে এটা ব্যাপারটা এরকম না। সোলারের ক্ষেত্রে ইনপুটটা কি, এখানে তো কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, হ্যাঁ। সোলারের ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে আমার সরাসরি সোলার মানে কি বলবো, সানলাইট বা সোলার এনার্জি। কাজী এইটা মজার ব্যাপার হচ্ছে, এটা ভ্যারিয়েবল মিনস যে তোমার এক এক এলাকায়, হ্যাঁ, একই দেশে, ইভেন একই দেশে এক এক এলাকায়, বিভিন্ন দেশে তো বিভিন্ন রকম আছেই, একই দেশে এক এক এলাকায় এক এক রকম হতে পারে, হ্যাঁ। আবার তোমার ওভার দ্য ইয়ার, হ্যাঁ, তোমার সিজন ভ্যারি করতেছে, তাই না? বিভিন্ন মাসে, এই যে শীতকাল আসতেছে এখন, আবার বর্ষাকাল আসবে, গরমকাল আসবে, বিভিন্ন রকম এরকম আছে, তাই না? তা এই সিজন টু সিজন আবার ভ্যারিয়েশন আছে। আবার দেখবা সারা দিনের মধ্যে, ডে এর মধ্যেও ভ্যারিয়েশন আছে। নর্মালি কি হবে, এই যে দুপুরে এখন দেখো সুন্দর, আমার এখানে অ্যাটলিস্ট ঢাকায় এখন সুন্দর ওয়েদার, হ্যাঁ, সুন্দর ওয়েদার, মানে খুব সানলাইট আছে। আবার তোমাদের যারা ওই যে বললাম ঠাকুর গাছ আছে কেউ, বা ঢাকার বাইরে অনেকেই আছো এখন এই মুহূর্তে, হ্যাঁ, তাহলে তাদের কিন্তু সবারই যে এখন সুন্দর সানলাইট বলা যাবে না, শিওর না, হ্যাঁ, এক একজনে একরকম থাকতেও পারে। কাজেই দেখো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এবং আবার একটু পরে আমার এখানে হয়তো মেঘ আসতে পারে, তোমার ওখানে আবার হয়তো রোদ চলে আসলো, মানে বিভিন্ন রকম প্রচুর ভ্যারিয়েশন আছে। কাজেই এই যে তোমার সোর্সটা কেমন সেটা এস্টিমেট করা তোমার দরকার আছে, যে তোমার ওভারঅল, সেই জন্য ডাটা অ্যানালাইসিস করা, এবং এই কিছু জিওগ্রাফিক্যাল লোকেশন বা জিওগ্রাফিক্যাল ডাটা ইনপুট দেওয়া, এগুলা আমাদের দরকার এই ডিজাইন করার জন্য, হ্যাঁ। আমরা অনেক সময় ম্যানুয়ালি ডিজাইন করতে পারি এটা, আবার কোনো সফটওয়্যার আছে সেগুলা থেকে সিমুলেট করতে পারে, হ্যাঁ। যেমন আমাদের ল্যাব আছে, তো ল্যাবে আমরা হার্ডওয়্যার কিছু করাবো আর সফটওয়্যার দু একটা করাবো। তো সফটওয়্যার যেমন আমরা ইউজ করি, কি বলে এটাকে, আমরা সাধারণত ওই কি বলে, হোমার একটা আছে, তো হোমারটা আবার কিনতে হয়, হোমারটা ইভ্যালুয়েশন ভার্সন বেশি দিন থাকে না, 1 মাস মনে হয় দেয় শুধু। আরেকটা আছে রেড স্ক্রিন, হ্যাঁ, রেড স্ক্রিনটা ফ্রি। তো ওইটা আমরা, এটা এক্সেল বেস একটা সফটওয়্যার, ওইটা আমরা বেশি ইউজ করি। ওইটা দিয়ে তুমি এই রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের অ্যানালাইসিস করতে পারবা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে পারবা। কাজে ওইটা আমরা হয়তো ল্যাবে দেখাবো আর কি, হ্যাঁ। তো ওই রকম এগুলাতে দেখবা যে প্রচুর কিছু লাগে, মানে জিওগ্রাফিক্যাল কিছু ডেটা লাগে, হ্যাঁ, ল্যাটিটিউড লঙ্গিটিউড, তারপর আরো অনেক কিছু লাগে, হ্যাঁ। তো এইগুলো সম্বন্ধে তোমার একটা আইডিয়া থাকতে হবে। সেই জন্য আমরা দেখো এই জিনিসগুলো পড়াই। এগুলো শুধু শুধু সোলার বলেই আমি, মানে আমার সোর্স সোলার বলে আমি সান এবং এই যে আদার জিনিসগুলো পড়াবো, শুধু সেটা না, আমাদের লাগবে আসলে তোমার ডিজাইন করার জন্য তোমার এই ধরনের প্যারামিটার গুলা দরকার হয়। কাজে যখন তোমার কোনো প্যারামিটার দরকার হবে, হ্যাঁ, অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যারামিটার্স। তোমার জিনিসগুলা ফিজিক্যালি রিয়ালাইজ করতে হবে, জিনিসটা আসলে কি মিন করে, এর ইয়েটা কি, মানে ইম্পর্টেন্সটা কি, হ্যাঁ। সেই হিসাবে, সেই জন্য আমরা ইনিশিয়ালি দেখো কিছু ওই সোলার রিলেটেড বা জিওগ্রাফিক রিলেটেড কিছু ইনফরমেশন এখানে আলোচনা করতেছি, সেটা একটু খেয়াল রাখবে, এগুলো দরকার, কিন্তু সমান দরকার। এটা শুধু সোলার সেলের ডিভাইসটা ইম্পর্টেন্ট আর বাকি জিনিস ইম্পর্টেন্ট না তা না, কিন্তু হ্যাঁ, এগুলো দরকার আছে। ওকে, তো লেটস বিগিন। দেখো তাহলে প্রথমে আজকে আমরা একটু দেখি সোলার কনস্ট্যান্ট, হ্যাঁ। সোলার কনস্ট্যান্টটা দেখো, এটা একটা বোঝাই যাচ্ছে নাম দেখে একটা কনস্ট্যান্ট, হ্যাঁ। এটা সাধারণত যে জিএসসি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এইটা হচ্ছে সান থেকে, দেখো সান আর এটা আর্থ, সান থেকে আর্থের যে রেডিয়েশনটা আসছে। এখন তোমরা বলতে পারো যে সান থেকে আর্থে যে রেডিয়েশন আসে, ইজ ইট অলওয়েজ কনস্ট্যান্ট? না, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট না, এটা কিন্তু ভ্যারি করে। তাহলে সোলার কনস্ট্যান্ট কি? সোলার কনস্ট্যান্ট হচ্ছে, আমরা এভাবে সোলার কনস্ট্যান্টকে ডিফাইন করি যে তোমার সানের চারপাশে যে আর্থ ঘুরে, হ্যাঁ, অরবিট করে,
তো তোমরা জানো এই অরবিটাল পাথটা সার্কুলার না, এটা কিন্তু কিছুটা ইলেকট্রিক্যাল। কাজে এই ইলেকট্রিক্যাল পাথে তার মানে তোমার কি ডিস্টেন্স সান থেকে যে আর্থের যে ডিস্টেন্স সেটা কনস্ট্যান্ট থাকে না, এটা ভ্যারি করে, ডিস্টেন্স ভ্যারি করে। কাজে এই ভ্যারিয়েশনটা এখন এই ভ্যারিয়েশন ভ্যারি করলেও যখন কিছু ভ্যারি করে তুমি তার একটা অ্যাভারেজ বের করতে পারো। সো আমরা এখানে অ্যাভারেজ ডিস্টেন্সটা কনসিডার করি। দেখো অ্যাট এ ডিস্টেন্স অফ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই যে যেটা কিনা 1.495 টাইমস 10^11 মিটার, হ্যাঁ এত মিটার, এটা হচ্ছে দ্য মিন আর্থ সান ডিস্টেন্স। মিন তাহলে অ্যাভারেজ নিচ্ছি, আর্থ সানসের অ্যাভারেজ ডিস্টেন্স এইটা, এই ভ্যালুটা 1.495 ইন্টু 10^11 মিটার। এইটাকে আমরা আবার বলি মানে তোমার কি বলবো কনভেনশনাল একটা টার্ম যদি ইউজ করি সেটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাই ধরা হয়। মানে অ্যাস্ট্রোনমিতে এটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে এই মিন বা অ্যাভারেজ আর্থ সান ডিস্টেন্সটাকে ধরা হয় আর কি। এই সময় এই যে দেখো এই পজিশন যখন এইরকম ডিস্টেন্সে থাকে তখন এদের মধ্যে যে এই যে অ্যাঙ্গেলটা থাকে, এই যে সানের আর্থ একটা পজিশন থেকে সারফেসের উপর একটা পজিশন থেকে সানকে যদি তুমি এভাবে প্রজেক্ট করো তাহলে তোমার এই যে 32 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কথা, হ্যাঁ জিওমেট্রিক্যালি 32 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ওই সময় ওই ডিস্টেন্সে ওই আর্থ সান মিন ডিস্টেন্সে তোমার দ্য রেডিয়েশন এমিটেড বাই দ্য সান অ্যান্ড ইটস স্পেশাল রিলেশন টু দ্য আর্থ রেজাল্ট ইন এ নিয়ারলি ফিক্সড ইন্টেন্সিটি। ওই সময় আর্থের উপর একটা ইন্টেন্সিটি পড়ে ফিক্সড অ্যামাউন্টের, এবং যেটার ভ্যালু হচ্ছে যে ওই এনার্জিটা, যেটা মানে আর্থ সান মিন ডিস্টেন্সে, হ্যাঁ অ্যাভারেজ ডিস্টেন্সে আসলে তোমার যে এনার্জিটা আমরা পাই বা পাওয়ারটা পাই সেটা হচ্ছে 1300, এই যে দেখো 1367 ওয়াট পার স্কয়ার মিটার। আমরা সাধারণত ওয়াট পার স্কয়ার মিটার ইউনিটটা বেশি ইউজ করি, সেই জন্য এটাই দেখবা যে আমরা বেশি ইউজ করবো 1367। এছাড়া ওই যে ব্রিটিশ থার্মাল ইউনিট এটাও ইউজ করি পার স্কয়ার ফিট, হ্যাঁ আবার এটাও ইউজ করা হয়, আবার এটাও ইউজ করা হয়, তারপর কিন্তু আমরা এটা বেশি ইউজ করি, হ্যাঁ এটা বেশি ইউজ করি ওয়াট পার স্কয়ার মিটার। কাজে 1367 ওয়াট পার স্কয়ার মিটার এই জিনিসটাকে আমরা বলি, এটা হচ্ছে সোলার কনস্ট্যান্টের ভ্যালু, এবং এটাকে জিএসসি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, জিএসসি দিয়ে, হ্যাঁ। এবং এইটা তোমার কোথায় নিচ্ছি, এই ভ্যালুটা কোথায় মেজার করতেছি সেটা খেয়াল রাখবা। ইট ইজ নট অন দ্য আর্থ সারফেস, এটা হচ্ছে কি বলবো এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ইয়েতে আসছে, এই দেখো জাস্ট এই যে intensity of solar radiation outside the earth's atmosphere, জাস্ট অ্যাটমসফিয়ারের বাইরে। অ্যাটমসফিয়ারে ঢুকলে কিন্তু আবার এক এক জায়গায় এক এক রকম হবে। তুমি যে এই জিনিসই আর্থে মাপো, ওই যে মানে আর্থের সারফেসে মাপো মেজার করো, তাহলে কিন্তু দেখবা একই হবে না, কোনো জায়গায় বেশি হবে কোনো জায়গায় কম হবে, সেগুলার অনেক রকম ব্যাপার আছে। যেমন খুব কমন একটা জিনিসও হতে পারে যে ওই যে তোমার এলাকায় তোমার যে লোকেশনে তুমি মেজার করতেছো সেই লোকেশনে তোমার অ্যাটমসফিয়ার কেমন। যেমন আমাদের দেশে অবস্থা খুব বেশি ভালো হওয়ার কথা না এই হিসাবে। কেন? যে আমাদের দেখবা যে কি বলে এয়ারে আমাদের অনেক পার্টিকেল আছে, হ্যাঁ অন্যান্য অনেক জায়গায় তো না। আমাদের এয়ার ইন্ডেক্সের যে ভ্যালু, হ্যাঁ এটা দেখবা ভালো না। ওই যে প্রায় কিছুদিন পরপরই দেখবা রিপোর্ট আসে যে সবচেয়ে খারাপ, হ্যাঁ বা ওই নিচের দিক থেকে মানে খারাপের দিক থেকে 2-1 নম্বরে থাকে সবসময়। বিশেষ করে ঢাকার কথা বলতেছি। বাইরের দিকে সাবারবান এরিয়াগুলোতে বা আরবান এরিয়াগুলোতে বেটার হবে, কিন্তু ঢাকার মতো ঢাকা বা চিটাগাং হয়তো চিটাগাং হইতে পারে এরকম, হ্যাঁ মানে বড় বড় সিটি বাংলাদেশের যেগুলা সেগুলার অবস্থা খুব একটা ভালো না। যেমন ওই যে বলে ওই যে আশেপাশে প্রায় ইয়ের খবর আসে, দিল্লির খবর আসে তাই না ইন্ডিয়াতে, যে দিল্লির বায়ুমণ্ডল মানে ইয়েও ভালো না, মানে ইয়ের জন্য হেলদি না। ওই রকম যে আমারই নেট চলে গেছিল, তোমরা হ্যাঁ তোমরা আসো না, সরি এই যে দেখছো আমার নেট ঠিক থাকে না, এই যে আমারই চলে গেল হঠাৎ করে। আচ্ছা তাহলে আমরা আবার আবার আমি বলি, আবার একটু শেয়ার দিই। আচ্ছা তাহলে যেটা বলছিলাম দেখো যে সোলার কনস্ট্যান্টের কথা আমরা বলছিলাম, হ্যাঁ যে তাহলে যে তাহলে এই এটা ডিপেন্ড করে, সেজন্য এটা আমরা অ্যাটমসফিয়ারের ভিতরে নিব না, মানে সারফেসে না, জাস্ট আউটসাইড অ্যাটমসফিয়ার। এবং যখন তুমি আউটসাইড অ্যাটমসফিয়ার থেকে কোনো ডাটা নিবা সেটাকে আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলি, হ্যাঁ তো কাজে এই রেডিয়েশনটাকে যে সরি তোমাদের বারবার আমারটা যে কেটে যাচ্ছে দূর। আচ্ছা দেখো আবারও এই তোমরা আছো তো না, তোমরা এখন শুনতে পাচ্ছ তো আমাকে?
জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, না আমি আমারটাই যে দেখো ডিস্টার্ব করতেছে আজকে বেশি। আচ্ছা, আমরা আবার একটু আমি আবার শেয়ার দিই। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তাহলে আমাদের যে এই অ্যাটমসফিয়ারের বাইরে যে মেজারমেন্ট আমরা নিই সেটাকে আমরা বলি এক্সট্রা টেরেস্ট্রিয়াল। হ্যাঁ, সেই এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনই যখন আমরা সান থেকে আসবে রেডিয়েশনটা, এবং সেই রেডিয়েশন তোমার মিন আর্থ সান ডিস্টেন্স, দ্যাট মিনস 1.495 টাইমস 10^11 মিটার ডিস্টেন্সে থাকবে, তখন এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন যেটা আমরা পাই সেটাকে আমরা বলি সোলার কনস্ট্যান্ট, এবং এইটার ভ্যালু 1367 ওয়াট পার স্কয়ার মিটার। এইটা আমাদের অনেক সময় লাগে, এটাকে জিএসসি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, জিএসসি। এটা খেয়াল রাখবে। ওকে, তাহলে নেক্সট এখানে আসো, এটাতে আমরা কি বলতে যাচ্ছি দেখো, এখানে আমরা যদি ভ্যারিয়েশন অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, তাহলে ওই যে বললাম জিএসসি বলেছি আমরা আর্থ সান মিন ডিস্টেন্সে। এখন মিন ডিস্টেন্স মানে ওই যে ভ্যারিয়েশন আছে আমাদের, তাই না? ওভার দ্য ইয়ার আর্থ ঘুরে আসে সানের পাশ দিয়ে 1 বছর লাগে, 365 ডেজ ধরো লাগে। তাহলে এই সময় কি তোমার তাহলে ভ্যারিয়েশন হচ্ছে, তোমার ডিস্টেন্সের ভ্যারিয়েশন হচ্ছে আর্থ আর সানের মধ্যে, এবং এই ভ্যারিয়েশনটা, এই যে ভ্যারিয়েশন অফ আর্থ সান ডিস্টেন্স লিডস টু ভ্যারিয়েশন অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ফ্লাক্স ইন দ্য রেঞ্জ অফ দেখো +3.3%। তাহলে এই যে কাছে আসলে কি হবে? কাছে আসলে অবশ্যই তোমার রেডিয়েশন বাড়বে, দূরে গেলে যখন আর্থ সান ডিস্টেন্স বেড়ে যাবে রেডিয়েশন কমে যাবে। হ্যাঁ, কাজেই তোমার এই যে রেডিয়েশনের যে ভ্যারিয়েশন এটা অ্যারাউন্ড এই যে +-3.3% হয়। এবং এইটা তাহলে তুমি যদি কোনো নির্দিষ্ট একদিনে কোনো সার্টেন একটা ডেতে, আজকে যেমন ধরো আজকে কত দিন, আজকে 4th, হ্যাঁ 4th ফেব্রুয়ারি ধরো না, আজকে প্রায় 4th বা 5th, হ্যাঁ কিছু একটা। তাহলে এই যে তাহলে এরকম এই যে এটা যে থাকলো, হ্যাঁ এই যে 5th নভেম্বর, সরি ফেব্রুয়ারি বলছি, 5th নভেম্বর, হ্যাঁ। তাহলে আজকে যদি তুমি মাপতে চাও যে আজকে তাহলে এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন কত, সেটারও ইকুয়েশন আছে। যেমন দেখো এই যে আমরা বলি GON, হ্যাঁ, যে GON ইজ দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ইনস্টেড অন দ্য প্লেন নর্মাল টু দ্য রেডিয়েশন অন দ্য nth ডে অফ দ্য ইয়ার। ইয়ারের কোন দিনে? দেখো ইকুয়েশনটা খেয়াল করো, এই যে উপর ইকুয়েশনটা দেখো যে জিএসসি হচ্ছে এভারেজ ওই যে সোলার কনস্ট্যান্ট যে ভ্যালু, যেটা 1367 ওয়াট পার স্কয়ার মিটার, এটা সাথে 1 প্লাস 0.033 কোসাইন 360 n ডিভাইড বাই 365। দেখো ভ্যারিয়েবল একটাই আছে এখানে n, জিএসসি কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ 1367 বসাবো আমরা এখানে, আর n টা হচ্ছে নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার। তার মানে n এর ভ্যালু মিন করে হচ্ছে তুমি কততম দিনের, হ্যাঁ কততম দিন, বছরে কততম দিনের রেডিয়েশন ভ্যালু বের করতে চাচ্ছ। তার মানে যদি তুমি 1st জানুয়ারি বলো তাহলে n এর ভ্যালু 1, তুমি যদি 31st ডিসেম্বর বলো, 31st ডিসেম্বর তার মানে ইয়ারের লাস্ট দিন, তার মানে 6, এটার ভ্যালু হচ্ছে 365। হ্যাঁ, তুমি যদি আজকে বলো 5th নভেম্বর, তাহলে দেখো 5th নভেম্বর তোমার কত দিনে, মানে এখন জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে প্রথম মাসে 31 দিন, তারপরে মাসে ধরো ফেব্রুয়ারিতে 28 দিন ধরো, যদি লিপিয়ার মনে না, এটা নাকি লিপিয়ার 2020 তো লিপিয়ারই পড়ে তাই না? হ্যাঁ 2020 তো লিপিয়ার। হ্যাঁ, তাহলে যা লিপিয়ার হলো 29 দিন, এভাবে গুনে গুনে তুমি আসবা যে আজকে তাহলে 5 তারিখে কততম দিন হলো, সেই হিসাবে তোমার তাহলে আসবে, তাহলে এটার ভ্যালু n এর ভ্যালু বসাই দিবা, বসাই দিলে তুমি জিএসসি পাবা। জিএসসি না, জিএসসি বসাবা, তুমি পাবে হচ্ছে GON এর ভ্যালু। তার মানে অমুক দিনে তোমার এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটা কত। তো এইটা একটা ইকুয়েশন। আবার আরেকটা ইকুয়েশনও আছে, এটা একটু সিম্পল ইকুয়েশন, হ্যাঁ এর থেকে আরেকটু মোর অ্যাকুরেট ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে পরেরটা। দুইটা কিন্তু দুইটা আলাদা ইকুয়েশন, হ্যাঁ দুইটাই GON বের করার জন্য। এবং সেকেন্ড ইকুয়েশনটা দেখো, এটার মধ্যে ভ্যারিয়েবল কি আছে, এগুলো দেখো ভ্যালুর কিছু মানে স্পেসিফিক ভ্যালু আছে, আর ভ্যারিয়েবল হচ্ছে বিটা কি, এই যে বি এর আবার ভ্যালু দেওয়া আছে, মানে এক্সপ্রেশনটা দেওয়া আছে n-1 ইন্টু 360 ডিভাইড বাই 365। তাহলে বিও বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে দেখো, n এর উপর, তার মানে নাম্বার অফ ডে, মানে তোমার কততম দিন বছরে, এইটা এই n আর এই n একই জিনিস। তুমি সরাসরি n বসায় দিয়ে জিএসসি বসায় দিয়ে GON বের করতে পারো সিম্পল ওয়েতে, আর আরেকটু যদি মোর অ্যাকুরেট বের করতে চাও তাহলে তুমি পরের ইকুয়েশনটা ইউজ করতে পারো, যেখানে বি বের করবা, তার আগে বি বের করবা হচ্ছে n এর ভ্যালু দিয়ে, n এর ভ্যালু দিয়ে বি বের করে বি এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসাবা, জিএসসি ভ্যালু বসাবা, দেন GON ক্যালকুলেটেড হয়ে যাবে। এবং এভাবে ক্যালকুলেশন করলে তোমার তাহলে একটা ভ্যারিয়েশন পাবা,
এবং এই যে ভ্যারিয়েশন দেখো এখানে, এই যে এই গ্রাফটা দেখো, এই যে ভ্যারিয়েশন অফ এক্সট্রা সোলার রেডিয়েশন উইথ টাইম অফ দ্য ইয়ার। তাহলে এই যে দেখো তোমার জুন জুলাইয়ের দিকে এরকম, আবার দেখো এইরকম দিকে, এই যে কি বলে এটাকে, জানুয়ারি, তারপরে ডিসেম্বর, এই যে বাড়তেছে আস্তে আস্তে, কমতেছে, এখানে বাড়তেছে। হ্যাঁ, কাজে এরকম ব্যাপার। ইকুয়েশনটা এক এক দেশের জন্য এক এক রকম হবে না? না, এটা তো এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, যে বুঝছো, এটা তোমার সান, হ্যাঁ সান, এখানে সান আছে আর এখানে মানে আর্থ, এই আর্থের অ্যাটমসফিয়ারে এখানে সরাসরি যেটা আসতেছে। তুমি অন্য দেশে থাকলেও মানে তুমি তো হয়তো ওই সময় ওই মুহূর্তে মানে সময় হিসাবে কিন্তু তোমার ইয়েটা চেঞ্জ হচ্ছে। তো তুমি কি বলবো, দাঁড়ো বলো, এই যে দেখো আমরা একটু ইয়েতে আসি, হ্যাঁ আমি একটু ইয়েতে দেখাই, বোর্ডে দেখাই, দেখো ওই ব্যাপারটা হচ্ছে সান তো এখানে, এটা সান, তো এটা আর্থ, হ্যাঁ। তো তুমি এখান থেকে রেডিয়েশন আসতেছে, ধরো আমি কোথায় মাপতেছি রেডিয়েশনটা, এক্সট্রা টেরেস্ট্রিয়াল, জাস্ট ইয়ের বাইরে, অ্যাটমসফিয়ারের বাইরে। তার ধরো তাহলে সান থেকে রেডিয়েশন আসতেছে ধরো এরকম, হ্যাঁ, তাহলে আমি এই জায়গায় মাপতেছি। এখন তুমি এই যে তুমি ধরো এখন ঢাকা, তুমি যে ঢাকায় বসে মাপতে থাকো, মানে এখন ক্যালকুলেট করে, তো বাসায় বসে ক্যালকুলেট করা, মেজারমেন্ট করা ব্যাপার না, তুমি এখানে বেশি ক্যালকুলেট করো। এখানে তুমি তোমার ইকুয়েশনের মধ্যে কিন্তু শুধু আছে এন, এন, কাজে এন এর ভ্যালু কিন্তু তার মানে কি ডে, তার মানে ওই এক ডে। তুমি যদিও এখন ধরো দুপুরবেলা বলে আমরা এদিকে আমরা সূর্য দেখতে পাচ্ছি, তো কাজে সূর্যের দিকে আছে। এখন যারা আমেরিকায় বসে আছে ধরো, তাদের তাহলে এদিকে কোথাও হবে, মানে উল্টা দিকে, তাদের তো এখন রাত, হ্যাঁ। কিন্তু ওই একদিনের মধ্যে এন, আজকে ধরো যদি হয় 200 ধরলাম, তাই হ্যাঁ, 270th ডে এন এর ভ্যালু, হ্যাঁ আমি ধরলাম আর কি, আমি হিসাব করলাম না, কিন্তু আমি আন্দাজে ধরলাম, হ্যাঁ ধরলাম, হ্যাঁ যে এততম দিন আজকে 270, তাহলে এন এর ভ্যালু এত ধরবা। তো এন এর ভ্যালু 270 থাকার সময় ঢাকাও এক সময় ওই একই দিনে, ঢাকাও তো এক সময় এই যেমন সূর্যের নিচে আসবে, সূর্যের দিকে আসবে, ওই ক্যালিফোর্নিয়াও সূর্যের দিকে এক সময় আসবে ওই দিনই, তাই না? কাজে তোমার এখানে রেডিয়েশন মোটামুটি ওই একদিনের মধ্যেই কিন্তু, এটা দেখো ডিপেন্ড করে কার উপর, ডিস্টেন্সের উপর। এটা হলো যে এখান থেকে আমার মেইন ডিস্টেন্সটা কত, ওই ডিস্টেন্স রেখেই তো একদিন চক্র খাচ্ছে পৃথিবী, আর্থ। কাজেই তোমার এখানে যে এখানে তুমি যখনই ক্যালকুলেট করো না কেন, অমুক দিনের জন্য এইখানকার রেডিয়েশন একই হবে। তোমার যদি লোকেশনের উপরে ডিপেন্ড করবে না, এটা তো জাস্ট বাইরে, এবং ওইটা অমুক দিনে, আমরা কিন্তু এক্সাক্ট টাইম বলতেছি না এখানে, খেয়াল রাখো। আমরা যদি বলি এইখানে ধরো 11 AM, হ্যাঁ সকাল 11টা যদি বলি, তাহলে তোমার আবার ভ্যারিয়েশন হবে, কারণ তখন তুমি আমার দিনের স্পেসিফিক টাইমে যাচ্ছ। তখন সকাল 11টা আমার একরকম হবে, আর ও সকাল 11টা আরেক রকম হতে পারে। তখন এটা তার লোকেশনের উপর ডিপেন্ড করবে, কারণ টাইমে যখন চলে আসবে স্পেসিফিক টাইম, তখন কিন্তু টাইমটা ডিপেন্ড করে হচ্ছে পৃথিবী নিজে যে ঘুরে এটার উপর, তাই না? তার যে নিজের অক্ষের উপর যেটা ঘুরে, এভাবে 24 ঘন্টায় যে ঘোরাটা ঘুরে আসে, এটার উপর আমাদের টাইম ডিপেন্ড করে। আমি যদি এক্সাক্ট টাইমে যাই, তখন লোকেশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি আমি ডে তে থাকি, ডে কার উপর ডিপেন্ড করে? ডে হচ্ছে এই যে পৃথিবী যে চারপাশটায় ঘুরতেছে, এইটা দিয়ে আমি ডে ডিফাইন করতেছি। 365 দিনে একবার ঘুরে আসে, বুঝছো? আমি তো দিনেরটা হিসাব করতেছি, টাইমের স্পেসিফিক টাইম না, কাজে লোকেশনের উপর ডিপেন্ড করবে না। সেজন্য শুধুমাত্র দেখো এন এর ভ্যালু দিছি আমরা এখানে, এখানে আমরা ডে এর ভ্যালু মানে সরি টাইমের ভ্যালু কিছু দেই নাই। অন্য জায়গায় দেখবো অনেক জায়গায় টাইমের ব্যাপার আসবে, হ্যাঁ, যে স্পেসিফিক টাইমের জন্য আরো কিছু প্যারামিটার আসবে, এটার মধ্যে অন্য প্যারামিটার আসবে না। এটা জাস্ট সিম্পলি খুব সিম্পল ওয়েতে তোমার মাঝখানে সান আছে, আর্থ তার চারপাশ দিয়ে ঘুরতেছে, তাহলে সান থেকে, সান হচ্ছে সোর্স, আর্থ রিসিভার সর্ট অফ, তাহলে তোমার এখান থেকে রেডিয়েশন কতটা আসতেছে ডিস্টেন্স উপর ডিপেন্ড করে। এবং ডিস্টেন্স কম বেশি হবে কিসের উপর ডিপেন্ড করে? কোন দিন কোথায় আছে পৃথিবী, দিন হিসাবে তার ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। কাজে দিন হিসাবে ডিস্টেন্স চললে অমুক দিনে সে এখানে আছে, আরেকদিন এখানে থাকবে, আরেকদিন এখানে থাকবে, কাজে ওই হিসাবে তার রেডিয়েশন মানে রিসিভ রেডিয়েশন কম বেশি হবে। শুধু এটা আমাদের কনসিডার করলেই চলতেছে। এখানে ওই স্পেসিফিক টাইম যেহেতু নাই, কাজে আমাদের ওই আদার প্যারামিটার মানে লোকেশন বেসড যে প্যারামিটার গুলা, সেটা এখানে আর কনসিডার করতে হবে না। এই জন্য আমরা শুধু এন ইউজ করবো এখানে, আর কিছু না।
কাজে তুমি যে কোনো জায়গায়, হ্যাঁ এক্সট্রা টেরিস্ট্রিয়াল তো কাজে তুমি যে কোনো জায়গায়, এখন আমি এক্সট্রা টেরিস্ট্রিয়াল ঢাকার উপরে সূর্য আছে, হ্যাঁ কাজে আমি এক্সট্রা টেরিস্ট্রিয়াল পাচ্ছি, একটু পরে কয়েক ঘন্টা পরে 12 ঘন্টা পরে ক্যালিফোর্নিয়ার উপরে সূর্য আসবে। পৃথিবী কিন্তু ওই 12 ঘন্টা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, মানে পৃথিবী আর আর্থের যে ডিস্টেন্স, মিন ডিস্টেন্স, এটা খুব বেশি তখন চেঞ্জ হচ্ছে না, অল্প চেঞ্জ হবে, হইতে পারে একদম খুব অ্যাকুরেট করতে গেলে অল্প সামান্য চেঞ্জ হতে পারে, কিন্তু ওটা নেগলিজিবল ধরতেছি আমরা। হ্যাঁ একদিন পর পর আমরা চেঞ্জটাকে কনসিডার করতেছি, কারণ এনে ভ্যালু আমরা ইন্টিজার ধরতেছি শুধু, তাই না, যে আজকে 1 তারিখ, আজকে 2 তারিখ, 3 তারিখ, কাজে 1 2 3 করে আমি বসাচ্ছি, কাজে দিনের পর একদিনের পর আরেকদিন এই চেঞ্জটাকে আমি কনসিডার করতেছি। স্টেপটা হচ্ছে ডে, হ্যাঁ স্টেপটা ওই টাইম মিনিট মানে টাইম দিয়ে না, মিনিট ঘন্টা সেকেন্ড এরকম না। হ্যাঁ লোকেশনের ক্ষেত্রে আমরা তখন আবার ওই মিনিট টিনিট নিয়ে আসবো, টাইম নিয়ে আসবো। আচ্ছা দেখো এই যে দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, নাহলে আবার জিজ্ঞেস করো। জি স্যার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা দেখো, আমরা আরো ইকুয়েশন আনবো, হ্যাঁ আরো ইকুয়েশন আসবে। দেখো তাহলে এইটা আমাদের হচ্ছে সরি, এটা হচ্ছে আমাদের তাহলে ওই ভ্যারিয়েশন অফ এক্সট্রাটেরেস্ট্রিয়াল রেডিয়েশনের কথা বললাম। আচ্ছা এরপরে দেখো আরো কিছু ডেফিনেশন আছে, যেমন আরেকটা দেখো এয়ার মাস বলে আরেকটা টার্ম আমরা ইউজ করি। এয়ার মাসটা কি? এয়ার মাসটাকে বলি আমরা, খেয়াল করো তুমি সিচুয়েশনটা খেয়াল করো, ধরো এই পৃথিবী, হ্যাঁ তুমি পৃথিবীর উপর আছো, এগুলা যে অ্যাটমসফিয়ার দেখানো হয়েছে, আর এইটা একদম মাথার উপরে সূর্য। এই যে একটা টার্ম খেয়াল করো জেনিথ, হ্যাঁ জেনিথ, আমরা সাধারণত একদম যখন মাথার উপর সূর্য থাকে, হ্যাঁ তখন আমরা ওই পজিশন, মানে আমাদের সূর্য সরি মানে মাথার উপর সূর্য থাকতে হবে এমন ব্যাপার না, মানে আমাদের মাথা বরাবর উপরে যে পজিশন সেটা হচ্ছে জেনিথ, সেটাকে আমরা জেনিথ বলি। কাজে সূর্য যখন মাথার উপর থাকে তখন তুমি বলতে পারো যে সূর্য জেনিথে আছে, তার মানে আমার সরাসরি জেনিথ বললেই বুঝবো সরাসরি আমার মাথার উপরে, পৃথিবীর যে লোকেশনে আমি আছি সেই লোকেশনের থেকে তার মাথার উপর। এটা কিন্তু ভ্যারি করবে, হ্যাঁ তুমি যে লোকেশন, সবার জেনিথ এক না, আমার জেনিথ এখন একরকম, তুমি যদি ঠাকুরগাঁও থাকো তোমার জেনিথ আরেক রকম, একটু অল্প, বাংলাদেশ ছোট দেশ তারপরে কিন্তু অল্প পার্থক্য আছে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে। আর এখন ঢাকা আর ক্যালিফোর্নিয়ার মধ্যে চিন্তা করলে তো অনেক আকাশ পাতাল তফাৎ, তাই না, প্রায় একদম পুরো উল্টা দিকে প্রায়। সো জেনিথ হচ্ছে তুমি এই মুহূর্তে যে লোকেশন আছো সেই বরাবর ঠিক মাথার উপর পজিশনটাকে আমরা জেনিথ বলি। তো এখন খেয়াল করো সূর্য তো সূর্যের চারপাশে তো পৃথিবী ঘুরতেছে, তার মানে আমাকে যদি আমি রেফারেন্স ধরি, হ্যাঁ আমি এই যে এখানে দাঁড়ায় আছি, হ্যাঁ এইখানে দাঁড়ায় আছি, এখন সারাদিনে এখন আমি তো ঘুরতেছি ভালো কথা, হ্যাঁ মানে পৃথিবী ঘুরতেছে, এত কিছু খেয়াল না করে আমাকে আমি স্ট্যান্ডার্ড ধরলাম, আমি রেফারেন্স, তাহলে আমি দেখতেছি কি আমাকে রেফারেন্স ধরে সূর্য সরে যাচ্ছে, আমরা তো তাই দেখি যে আকাশে তাকালে এখন সূর্য মোটামুটি এই যে 1টা বাজে 1:30টা বাজে সূর্য মাথার কাছাকাছি আছে, আরো 2 ঘন্টা পরে যাও সূর্য অনেকটা ওয়েস্টের দিকে চলে যাবে, আবার আরো 2 ঘন্টা আগেও এই অবস্থায় ছিল, ইস্টের দিকে চলে মানে ছিল আর কি সূর্য। সো তাহলে খেয়াল করো সূর্য কখনো মাথার উপর থেকে আমাদের উপর আলো দিচ্ছে, আবার কখনো অন্যদিকে সরে যাচ্ছে। তাহলে সব সময় সূর্য থেকে যে সানলাইটটা অথবা যেটা রেডিয়েশন, সোজা কথা রেডিয়েশন যেটা আসতেছে, খেয়াল করে তুমি জাস্ট জিওমেট্রি এখানে চিন্তা করো, সিম্পল জিওমেট্রি, যে এখান থেকে সে যে ডিস্টেন্স কভার করতেছে এখানে থেকে সেই ডিস্টেন্স কভার করে না, এটা হয়তো একটু বেশি হবে, যে একটু দেখো অ্যাঙ্গেল হয়ে আসতেছে, এটা হচ্ছে সরাসরি আসতেছে আমার মাথার উপর, হ্যাঁ এইটা কিন্তু বেশি, আরো সরে যাও আরো বেশি হবে। এবং সবচেয়ে বড় কথা এখানে আমরা সরাসরি শুধু ডিস্টেন্স কনসিডার করি না, এটা বেসিক্যালি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যখন সূর্য আসতেছে বেসিক্যালি এইখানে যখন সে ঢুকলো, এই যে এখান থেকে, হ্যাঁ এইটা ঢুকা মানে কি, এটা হচ্ছে সে অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকতেছে, এবং অ্যাটমসফিয়ারের মধ্যে তাহলে তোমার কি আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, পার্টিকেল আছে, গ্যাস আছে, পার্টিকেল আছে, হ্যাঁ এগুলাতে কি হয়, সূর্যের আলো সোলার রেডিয়েশন স্ক্যাটার করে, রিফ্লেক্ট করে, স্ক্যাটার্ড হয়, রিফ্র্যাকশন হয়, এই ধরনের আলোর যা যা বৈশিষ্ট্য আছে, তুমি যে আলোর মধ্যে কিছু পার্টিকেল দাও অন দ্য ওয়েতে, মিডিয়ামের মধ্যে পার্টিকেল দাও, তাহলে পার্টিকেল থেকে কি হয়, আলো মানে লাইট স্ক্যাটার্ড হয়। তাহলে স্ক্যাটার হওয়া কিছু না, সিম্পলি হলো যে লাইট বেঁকে যায়, মানে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যায়, লাইটের পাথ চেঞ্জ হয়ে যায়, এবং এটা র্যান্ডম স্ক্যাটারিং, মানে এটাতে একটা না অনেক রকম ছোট ছোট পার্টিকেল, তাই একটা ধাক্কা খেয়ে একদিকে সরে গেল, আরেকটা ধাক্কা গেল, এভাবে করে অ্যাভারেজ এনার্জিটা আমাদের দিকে চলে আসে, বাট তারা স্ক্যাটার হয়ে আসে। তাহলে এই স্ক্যাটারিং, হ্যাঁ এখন তুমি যত ডিস্টেন্স বাড়াবা তত কিন্তু এই জিনিসটা বেশি হয়। তার মানে তুমি যে এটাকে তুমি এই মিডিয়ামটাকে একটা মাস কনসিডার করো,
যে একটা মাসের মধ্যে দিয়ে তোমার যাচ্ছে। যে তুমি একটা, তাহলে কি তুমি কি ধরো ধরো চিন্তা করো এইভাবে, কোন একটা কিছু তুমি পাঠাচ্ছ একটা পাইপের মধ্যে দিয়ে, ধরো পানির মধ্যে দিয়ে পাঠাচ্ছ, পানি তোমার একটা মিডিয়াম। আবার তুমি ওইটা কি করতে পারো, একটা অয়েল দিতে পারি, আমি তেল দিতে পারি, মানে ডিফারেন্ট টাইপের লিকুইড, তার মধ্যে দিয়ে তুমি কিছু পাঠাও। তাহলে দেখো মিডিয়াম যখন চেঞ্জ হয়, তার মাস বা এই ধরনের ডেন্সিটি এগুলো চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এই যে যেটা যেটা যাকে তুমি পাঠাচ্ছ ওই মিডিয়ামের মধ্যে দিয়ে, তার ইয়ের প্রপার্টিটা, হ্যাঁ, তার ট্রাভেলিং এর প্রপার্টি বা প্রোপাগেশনের প্রপার্টি, এটা কিন্তু চেঞ্জ হয়। কাজে এটা সব একই থাকবে না, একই থাকবে না। সোর্স যদি তুমি একই রাখো, বাট ওই যদি মিডিয়ামটা চেঞ্জ করো সেটা, বা মিডিয়ামের মাস চেঞ্জ করো, ডেন্সিটি চেঞ্জ করো, তাহলে কিন্তু ডিফারেন্ট হবে, কম বেশি হবে। সো ওই কনসেপ্টটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তার মানে আমার সূর্য মাথার উপর থাকলে যেরকম হবে, মানে জেনিতে থাকলে যেরকম হবে, অন্যদিকে থাকলে সে একই পরিমাণ মাসের মধ্যে দিয়ে ট্রাভেল করতেছে না সানলাইটটা। বিশেষ করে এটা কোথায়, এটা খেয়াল রাখবা, এটা কিন্তু আমি ইয়ের কথা বলতেছি না, আমার এখানে এফেক্টটা আসতেছে শুধুমাত্র অ্যাটমসফিয়ার থেকে। এই এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে স্পেস, আউটার স্পেস, সেখানে কোনো অসুবিধা নাই। সেখানে তোমার সান এদিকে থাকুক এদিকে থাকুক, ডাজন্ট ম্যাটার, কারণ এটা এখানে কোনো স্ক্যাটারিং টেরিং তেমন হচ্ছে না, আমরা ধরি না যে স্ক্যাটারিং হচ্ছে। এটা কি বলবো, এটা মিডিয়াম লেস স্পেস কে বলি আমরা, তাই না, মিডিয়াম লেস বলি সাধারণত। সো কাজে এখানে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ারে ঢুকলে, এবং আমরা সারফেসে বসে আছে এটাই চিন্তা করতেছি, তাই না। এটা এক্সট্রা টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে না, এটা সরাসরি সারফেস রেডিয়েশন, যেটা সারফেসে আসতেছে, পৌঁছাচ্ছে। কাজেই এখানে থাকলে যেরকম হবে, এখানে থাকলে সেরকম হবে না। সো এই প্যারামিটারটা আমরা যখন রেডিয়েশন মেজার করি বা রেডিয়েশন ক্যালকুলেট করি, তখন এইটাকে এই ফেনোমেননটাকেও, হ্যাঁ, এটা আমার একটা ব্যাপার ঘটতেছে, এটাকে আমার কনসিডারেশন নিতে হবে। এবং এই সিচুয়েশনটাকে অ্যাকোমোডেট করানোর জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে এই প্যারামিটার এয়ার মাস, যেটাকে আমরা সাধারণত দেখবো যে এম দিয়ে লিখি, হ্যাঁ, এম দিয়ে লিখি। এই এম দিয়ে এটা জিনিসটা কি, তাহলে দেখো এই জিনিসটাকে কিভাবে আমরা ডিফাইন করতেছি, দ্য রেশিও অফ দ্য মাস অফ দ্য অ্যাটমসফিয়ার, এই যে অ্যাটমসফিয়ারের মাস বলতেছি, হ্যাঁ, থ্রু উইচ বিম রেডিয়েশন পাসেস টু দ্য মাস ইট উড পাস থ্রু ইফ দ্য সান ওয়্যার অ্যাট দ্য জেনিথ। তাহলে এইটাকে আমরা ধরতেছি রেফারেন্স, যদি জেনিতে থাকতো সান, সেটার তুলনায় এখন অন্য কোথায় আছে, তাহলে জেনিতে থাকলে যার মধ্যে এয়ার মাসের মধ্যে দিয়ে বা অ্যাটমসফেরিক মাসের মধ্যে দিয়ে সান সোলার রেডিয়েশন ট্রাভেল করতো, সেটার তুলনায় সেটাকে আমি রেফারেন্স ধরে অন্য কোনো পজিশনে যদি থাকে, তাহলে সেখান থেকে আসার পথে যেই অ্যাটমসফেরিক মাসের মধ্যে দিয়ে সে যাচ্ছে, সেই দুইটার রেশিও। তার মানে এইটা কিসের উপর ডিপেন্ড করছে, তাহলে কতটা সে কত, এই দেখো জেনিথটাকে যদি আমি এটা ধরি, একটা রেফারেন্স ধরি, তার মানে এই বরাবর আমি 0 ডিগ্রি ধরতে পারি, এটাকে আমি রেফারেন্স ধরতে, তার মানে এটা আবার রেফারেন্স লাইন, তার মানে 0 ডিগ্রি। এখান থেকে যত এটা থেকে যত সরে যাবে, তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে। দেখো এই যে এটা জেনিতে ছিল, তাহলে আমি 0 ধরলে এখান থেকে যখন এখানে আসছে, এই যে এরকম একটা জায়গায় আসছে, তখন কত ডিগ্রি, দেখো এই যে 48.2 ডিগ্রি। আরো সরে সূর্য যখন এখানে আসছে, তখন আমার জেনিতের যে লাইন, প্রজেক্টেড লাইন, সেখান থেকে কত ডিগ্রি সরছে, এই যে দেখো 60.1 ডিগ্রি। এইভাবে তাহলে কি, এই দেখো আমার তাহলে এই পজিশন, তাহলে জেনিথকে রেফারেন্স ধরে এটা থেকে কত পজিশন সরতেছে, এটাকে আমি ধরতেছি ডিগ্রিতে, প্রজেকশন অ্যাঙ্গেলটা ওই পয়েন্টে, আমি তো দাঁড়ায় আছি এই পয়েন্টেই, তাই না, এই যে এখানে আমি এই সার্ফেসের উপর দাঁড়ায় আছি, তাহলে এখান থেকে আমার জেনিথ এবং জেনিথ থেকে কত সরে গেল, এইটা এই পজিশন মেজারমেন্টটা কতটা সরলো, সেই মেজারমেন্টটা আমি প্রজেক্টেড অ্যাঙ্গেল থেকে কনসিডার করতেছি। তাহলে এই অ্যাঙ্গেল যত বাড়বে তত আমার এই যে চেঞ্জ হচ্ছে। যদি জেনিতেই থাকে, তাহলে জেনিতের সাথে আমি জেনিথকে কম্পেয়ার করতেছি, তার মানে 1। এই জন্য এইখানে থাকলে এই যে এম কে আমরা 1 ধরি, এয়ার মাস 1, কারণ এটাই রেফারেন্স, এখানেই তোমার পজিশন, তার মানে তোমার রেশিও দিচ্ছে, একই জিনিসের সাথে রেশিও করতেছো, দুইটা উপরে নিচে একই, তার মানে এটা 1 হবে। যত সরবে তত ডিফারেন্স হবে, তাই না। এই জিনিসটাকেই এই যে এইভাবে লেখা যায়, এই যে এম ইকুয়ালস, এটা বের করার জন্য এই যে রেশিও, তো এই অ্যাঙ্গেল দিয়ে আমরা কনসিডার করি, তাই না, অ্যাঙ্গেল দিয়ে মানে কতটা সরে গেল সেই হিসাবে দেখি, এটা হচ্ছে 1/cos থিটা জেড, যেখানে থিটা জেডটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল। জেনিথ অ্যাঙ্গেল কি, জেনিথ অ্যাঙ্গেল হচ্ছে এই জেনিথ থেকে যে প্রজেক্টাইল যে লাইনটা আছে, একটা পয়েন্ট আর্থে যে পয়েন্টে পড়তেছে, সেইখানে সেটা থেকে কত অ্যাঙ্গেল দূরত্বে আছে, এই যে অ্যাঙ্গুলার পজিশন, এটা এই যে অ্যাঙ্গুলার পজিশন 48.2, 60.1, এইটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল। এখান থেকে যদি 5 ডিগ্রিতে থাকে, তাহলে তার এই ধরো এখানে, হ্যাঁ, বা 10 ডিগ্রি ধরো এখানে, এখানে যে সূর্যটা থাকে, তাহলে এখান থেকে যদি তুমি প্রজেক্ট করো এই পয়েন্টে, তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা,
সেটাকে বলবো জেনিথ অ্যাঙ্গেল। তার মানে জেনিথ থেকে অন্য পজিশনে গেলে তাহলে দুইটা থেকে যদি তুমি একই পয়েন্টে মানে জেনিথ যেই আর্থের যে সারফেসের পয়েন্টটাকে কনসিডার করে তুমি জেনিথ বলতেছো, তাহলে ওইখান থেকে সূর্য সরে গেলে তাহলে জেনিথ থেকে ওই লাইন, ওখানে একটা লাইন টানো, আর ওই একই সারফেসের একই পয়েন্ট থেকে তোমার কারেন্ট সূর্য যেখানে আছে কারেন্টলি সেখানে একটা লাইন টানো। তাহলে এই দুইটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলতেছি জেনিথ অ্যাঙ্গেল। তাহলে তাহলে কি হচ্ছে দেখো, যখন তোমার জেনিথেই থাকবে সূর্য, তাহলে তার জেনিথ অ্যাঙ্গেল কত হবে? এই বলো তো একজন দেখি, যখন সূর্য জেনিথেই থাকবে 0, রাইট, গুড, 0 থাকবে, 0 ডিগ্রি। তার মানে খেয়াল করো 0 ডিগ্রি থাকা মানে এই যে দেখো cos থিটা জেড, থিটা জেড মানে 0 ডিগ্রি, তাহলে cos 0 জানি আমরা 1, তাহলে 1/1, তাহলে দেখো m এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এর মাস হচ্ছে 1 যদি সূর্য জেনিথে থাকে। তার মানে দেখো এই জন্যই বলছে এই যে m হচ্ছে 1 এইখানে সূর্য জেনিথে থাকলে। তোমরা যদি ইকুয়েশনের মধ্যে এই যে এগুলা বসায় দাও, এই যে 60.1 ডিগ্রি অথবা 48.2 ডিগ্রি এগুলো বসালে দেখবা এম এর ভ্যালু এই যে এখানে 1.5 আসবে, এখানে 2 আসবে। এইগুলা কাজে এইগুলা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কি তোমার, এইটা হচ্ছে এয়ার মাস বের করার একটা ইকুয়েশন। তাহলে সূর্যের পজিশন কোথায় আছে এখন আমার জেনিথের রেসপেক্টে কোথায় আছে সেটার উপর বেস করে আমরা এয়ার মাস কনসিডার করি। এবং এয়ার মাসটা কোথায় দরকার হয়, যেমন আমি বলি তোমরা যে সোলার প্যানেল দেখবা, হ্যাঁ, সোলার প্যানেল কত পাওয়ার প্রডিউস করে এটা লেখা থাকে। হ্যাঁ, যেমন তুমি বাল্ব কিনতে গেলে কি করো, বাল্ব কিনতে গেলে তুমি দেখো যে এটা কত ওয়াটের বাল্ব, তাই না? সে তার মানে ধরো 20 ওয়াটের বাল্ব হওয়া মানে হচ্ছে সে 20 ওয়াট কনজিউম করে, পাওয়ার কনজিউম করে একটা লাইট দিবে। সাধারণত আমরা ধরি যে বেশি ওয়াট কনজিউম করলে বেশি লাইট দিবে, তাই না? প্রপোর্শনাল কনসিডার করি। সো এই যে তাহলে একটা মানে তোমার থাকে একটা মানে কিছু লেখা থাকবে যেটার আউটপুট কত হইতে পারে। তো সোলার প্যানেল, হ্যাঁ, যেমন ধরো সোলার প্যানেল কি করে, সোলার প্যানেল বা আচ্ছা ব্যাটারির কথা বলি, যেমন পেন্সিল ব্যাটারি কিনি আমরা, এটা লেখা থাকে 1.5 ভোল্ট। তার মানে কি আমি এক্সপেক্ট করবো ওই ব্যাটারিটা 1.5 ভোল্ট দিবে, তার দুইটা টার্মিনাল থেকে আমি যদি মেজার করি দেখবো যে 1.5 ভোল্ট আছে। তাহলে এটা আউটপুট কত দিচ্ছে সেটা জানি আমরা, তাই না? ওই রকমই সোলার প্যানেলের গায়েও লেখা থাকবে যে কত ওয়াট সে দেয়। সে হচ্ছে একটা জেনারেটর সর্ট অফ, হ্যাঁ, ডিসি জেনারেটর ধরো, হ্যাঁ, তাহলে সে দিল ধরো 100 ওয়াট। এখন ঘটনা হচ্ছে এই 100 ওয়াট এটা তো আসলে সোলার রেডিয়েশনের উপর ডিপেন্ড করে। দেখো রেডিয়েশন তুমি চিন্তা করে দেখো, তুমি প্যানেল বসেছো, রাত্রে তো সে কিছু প্রডিউস করে না। কেন কেন প্রডিউস করে না হচ্ছে কারণ রাত্রে সে কোনো আলো পাচ্ছে না, তার ইনপুট নাই, ইনপুট এনার্জি নাই, তাহলে আলো পাচ্ছে না, সো তার প্রোডাকশন নাই, তার মানে তখন 0, যদিও কিনা ওইটা 100 ওয়াট প্রডিউস করার কথা। আবার দিনের বেলা যখন সূর্য সকালে অল্প উঠলো, মানে অল্প আলো পাচ্ছ, তখন প্রোডাকশন শুরু করলো, অল্প একটু আলো দিল, মানে সরি অল্প একটু এনার্জি দিল। ধরো 100 ওয়াট দিবে না, ধরো 20 ওয়াট দিল, 25 ওয়াট দিল। আবার সূর্য মাথার উপরের দিকে কাছাকাছি আসতেছে, মানে তুমি ভালো সূর্য পাচ্ছ, রেডিয়েশন বেড়ে যাচ্ছে, তোমার দেখবা যে এনার্জি আউটপুট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ধরো 70, 80, 90, 100, ইভেন খুব জায়গায় 100 বেশিও হয়ে যেতে পারে। তখন ভালো রেডিয়েশন আছে, 100-র উপরেও প্রোডাকশন সে করতে পারে, 110 ওয়াট দিল সে, এরকম দিতে পারে। কাজে এটা ভ্যারিয়েবল, কিন্তু এটা ডিপেন্ড করে যে তোমার কত রেডিয়েশন তুমি আসলে সোলার প্যানেলটার উপর ইনসিডেন্ট করছো। কাজে এখন তাহলে যারা বিক্রি করবে তাহলে তারা তাদের স্ট্যান্ডার্ড কি হবে, তাদের একটা স্ট্যান্ডার্ড লাগবে না? সে বললো যে আমি 100 ওয়াটে বিক্রি করলাম, এখন আমি এসে দেখলাম যে কম, তাহলে আমি যে দৌড়ায় গিয়ে বলি যে তোমারটা কম দেখাচ্ছে, তা তোমার জিনিসটা ভালো না, তো এটা তো বলতেই পারি। এখন সে তখন কি বলবে যে না আমারটা ঠিকই আছে, আপনার এলাকার রেডিয়েশনটা আগে মাপেন, সোজা কথা। হ্যাঁ, তখন দেখবা যে তোমার লেকের রেডিয়েশন কত, তার মানে সে কোনটাকে স্ট্যান্ডার্ড ধরেছে। দ্যাট মিনস আমাদের কিছু স্ট্যান্ডার্ড আছে, যখন এই প্যানেল তৈরি করা হয় কমার্শিয়ালি, তখন একটা স্ট্যান্ডার্ড দেখে এই স্ট্যান্ডার্ড ভ্যালুতে রেডিয়েশন কত সেটা ধরে ওই রেডিয়েশন কনসিডার করে আউটপুটটা দেখে। যেমন স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, আমি বলি একটা হচ্ছে কত রেডিয়েশনে সে কনসিডার করবে। হ্যাঁ, সোলার রেডিয়েশন এটা হচ্ছে 1000 ওয়াট পার স্কয়ার মিটার। এটা আমরা আবার পরের স্লাইডে দেখবো, পরের ইয়েতে আসবো, হ্যাঁ, পরের লেকচার মানে এই সেকেন্ড পাওয়ার পয়েন্ট ফাইল যেটা আছে আমার ওখানে আসবে, পড়াবো সোলার প্যানেল যখন পড়াবো। জাস্ট আমি এখন এটার জন্য আলোচনা করতেছি একটু, যে তাহলে এরকম যে তোমার একটা ফিক্সড রেডিয়েশন আছে যে 1000 ওয়াট পার স্কয়ার মিটারকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। এই স্ট্যান্ডার্ডে তাহলে 100 ওয়াট যে বললাম, 100 ওয়াট একটা প্যানেল, সেটা কখন 100 ওয়াট দিবে? 1000 ওয়াট পার স্কয়ার মিটারে। কাজে ওটা একটা স্ট্যান্ডার্ড। এরকম আরেকটা স্ট্যান্ডার্ড আছে হচ্ছে যে তোমার টেম্পারেচারও তো কম বেশি হলে প্যানেলের পারফরমেন্স কম বেশি হয়।
হ্যাঁ, কাজেই তোমার যদি মানে টেম্পারেচারকে আমাদের ফিক্স রাখতে হবে, তাই না, যে একটা ফিক্স টেম্পারেচার আউটপুট দেখবো আমরা, ওইটাকে আমরা ধরি 25°C। হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ডটাতে টেম্পারেচার জন্য 25°C। আর থার্ড আর একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে এই যে এয়ার মাস। এয়ার মাসেরও একটা ভ্যালু, তুমি তোমার তুমি যেখানে বসে আছো সেটা মানে সেখানকে সেই অবস্থায় যখন তুমি মাপতেছো তখন সূর্য কোথায় আছে এবং তখন এয়ার মাস কত, সেটা একটা ব্যাপার, ভ্যারি করতে পারে। হ্যাঁ, এই যে এখানে ছবিতেই দেখতেছো সূর্য সরে যাচ্ছে, এয়ার মাস চেঞ্জ হচ্ছে। জেনিথ থেকে যত সরবে তত চেঞ্জ হবে। কাজেই এয়ার মাসকেও আমার ফিক্স রেখে স্ট্যান্ডার্ড কনসিডার করতে হবে। সেই জন্য এয়ার মাসটাকে ধরে হচ্ছে 1.5। এটা কেন 1.5 ধরে আমরা আবার বলবো, যে যখন স্ট্যান্ডার্ড হবে তখন বলবো। বাট এটা জেনে রাখো যে এয়ার মাসেও একটা ভ্যালু স্ট্যান্ডার্ড হিসেবে আছে এবং সেটা 1.5 এয়ার মাস। কাজে এই জন্য দেখো এগুলো আমাদের লাগে, হ্যাঁ, এই প্যারামিটার গুলো লাগবে, কারণ ওগুলা দেখো আমরা ইউজ করি, আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দরকার হয় আমাদের। সো এই জন্য তাহলে এয়ার মাসটা আমরা বুঝলাম যে সানের পজিশন এবং সান অ্যাটমসফিয়ারে কি ধরনের হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার আসছে, আবার শেয়ার করতে হবে। আচ্ছা, আমরা যেটা বুঝলাম তাহলে এয়ার মাসের ব্যাপারটা, আমরা এয়ার মাস কি সেটা দেখলাম আর কি। হ্যাঁ, নেক্সট আসো দেখি একটু। স্যার, হ্যাঁ বলো। স্যার জেনিথ অ্যাঙ্গেলটার লিমিট কি 0 to 90 ডিগ্রি হবে? জেনিথ অ্যাঙ্গেলের মাথার উপর থাকলে 0°, আর একদম যখন তুমি দেখতে পারবা না, মানে হরাইজনে চলে গেছে, তাই না, এই যে তাহলে কোথায় দেখো তো, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার মাথার উপর 0°, ঘুরে ঘুরে কতক্ষণ তুমি সূর্য দেখবা, এই পর্যন্ত, তাই না, এই যে এর পিছনে গেলে কিন্তু আর সূর্য দেখার কিছু নাই তখন। হ্যাঁ, তখন আমার কনসিডার করার কিছু নেই। তাহলে লাস্ট পজিশন দেখতে পারবা কি হতে পারে, কত ডিগ্রি, এই লাইনটা কোথায় যাবে, এই জেনিথ থেকে 90 না, দেখো তো, তাই না, এই কে জন্য জিজ্ঞেস করলা, এই আপু। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, যেটা বললা তুমি 0 থেকে 90°, সেটাই কারেক্ট, রাইট। হ্যাঁ, এই যে দেখো তাহলে 0 যখন মাথার উপর আছে, মাথার উপর থেকে তোমার সূর্য কত দূর পর্যন্ত সরলো সেটা হচ্ছে ব্যাপার, তাই না, তুমি রাত্রে বেলা তো আর সূর্য খুঁজে লাভ নাই আমাদের, তাই না, পিছনে চলে গেলে লাভ কি, কাজেই লাস্ট যে পর্যন্ত হরাইজন পর্যন্ত এটা হচ্ছে হ্যাঁ 90°। হ্যাঁ, তাহলে 0 থেকে 90°-র মধ্যে জেনিথ অ্যাঙ্গেল ভ্যারি করতে পারে, রাইট, ঠিক আছে। স্যার 90 ডিগ্রি হলে তো স্যার ইনফিনিটি হয়ে যাবে এয়ার মাস। 90° হলে cos 90 কত, 0 না, 0 তো, হ্যাঁ, m এর ভ্যালু ইনফিনিটি, মানে হচ্ছে এটা লাস্ট পজিশন। এই সময় বেসিক্যালি তখন অলমোস্ট অন, মানে তুমি ওইভাবে দেখবা, তাহলে আমি একদম 90 না, 89 পয়েন্ট সামথিং পর্যন্ত রাখবো, যেখানে তুমি ভ্যালু একটা পাবা, তাই না, মানে ওইটার বিয়ন্ডে গিয়ে লাভ নাই, ওইটা হচ্ছে একদম ইয়ে, কাজে 90 পর্যন্ত, কিন্তু 90 মানে 90° ধরলে এয়ার মাসের ভ্যালু ইনফিনিটি হবে, এয়ার মাসের ভ্যালু, কিন্তু তোমার ইয়ের ভ্যালু মানে জেনিথ অ্যাঙ্গেলের ভ্যালু একটা হবে, মানে যেটা জিজ্ঞেস করলো, কে জানো নাম তো দেখতে পাচ্ছি না, ওই যে জিজ্ঞেস করলো তোমরা যে 0 থেকে 90 কিনা, হ্যাঁ, যে ওই অবস্থায় জেনিথ অ্যাঙ্গেল 90 পর্যন্ত আমরা ধরতে পারি। এখন এয়ার মাসের ক্ষেত্রে, হ্যাঁ, এয়ার মাসের ক্ষেত্রে হচ্ছে এই যে থেটা জেড যদি 90 বসো তাহলে 1/0 হয়, তার মানে ইনফিনিটি হয় এয়ার মাস। এখন কথা হচ্ছে এই অবস্থায় যখন একদম হরাইজনে থাকে, এক্স্যাক্টলি হরাইজন, তখন আসলে তুমি অলরেডি সূর্য ডুবে গেছে ওই জাস্ট ওই পজিশনটাতে, ওই সময় তুমি রেডিয়েশন, তাহলে এয়ার মাসের ওখানে আর কথা বলে লাভ নেই, সোজা কথা, কারণ এয়ার মাসে আমরা কখন কনসিডার করবো, যখন ওই সূর্যের আলোটা, সোলার রেডিয়েশনটাকে আমি ইউজ করতেছি কোথাও, তখন যেমন সোলার প্যানেলের ক্ষেত্রে। হ্যাঁ, কাজে তোমার যদি সূর্য অলমোস্ট ডুবেই যায় অলমোস্ট, হ্যাঁ, তখন তো আমি খুব একটা পাচ্ছি না আলো, কাজে তখন আসলে আমার ওই কি বলে এটাকে, সোলার প্যানেল বলো বা যেটাই আমি ইউজ করি, হ্যাঁ, যে ধরনের সোলার অ্যাপ্লিকেশন মানে সোলার কোনো ডিভাইস ইউজ করি না কেন, সেটা সূর্যের আলো পাচ্ছে না, কাজে ওইটা ওই পজিশন পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করার দরকার হয় না, সেটা শুধুমাত্র থিওরিটিক্যালি, হ্যাঁ, থিওরিটিক্যালি 0 থেকে 90° পর্যন্ত হতে পারে, স্যার -90 তো হইতে পারে। হইতে পারে, কিন্তু তুমি ওই যে বললাম রাত্রেবেলা সূর্য খুঁজে কি করবা, -90 মানে হচ্ছে কত, 180° তো, তাই না, জি স্যার, যদি থেকে 180 ডান ডিগ্রি, দিকে যাইতো, হ্যাঁ হ্যাঁ, মানে উল্টা দিকে গেল আর কি পুরা। 0 থেকে 90 না হয় -90 থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে এইদিকে ডান দিকে, মানে ইস্ট আর ওয়েস্ট কনসিডার করে আর কি, তাই না, হ্যাঁ সেটাও বলতে পারো, রাইট, সেটাও হতে পারে, হ্যাঁ। আমি মানে যেহেতু কোশ্চেন করলো যে ভ্যালু মানে ম্যাগনিটিউড, ভ্যারিয়েশনের ম্যাগনিটিউড 0 থেকে 90, আবার তার মানে তুমি মানে ইয়ে থেকে মানে -90 থেকে 90, বাট
ব্যাপার কি এখানে একটা এখানে একটা বলার ব্যাপার আছে, আসলে বলা উচিত মনে হয়, যে তুমি 5 ডিগ্রি যদি ধরো জেনিথ অ্যাঙ্গেল 5 ডিগ্রি আর -5 ডিগ্রির মধ্যে আমরা ওভাবে পার্থক্য করি না। জেনিথ অ্যাঙ্গেলকে মনে আমরা নেগেটিভ নেই না, বুঝছো? আমার স্যার কস তো নেগেটিভ হলে পজিটিভে ধরে নেয়। কস পজিটিভ, এটা তো এম এর ক্ষেত্রে। হ্যাঁ, না আমরা শুধু এই জেনিথের কথা, মানে শুধু থিটা জেড এর কথা যদি বলি, যেহেতু তোমরা জেনিথ অ্যাঙ্গেল বলতেছো, তো কাজে আমি আপাতত থিটা জেড এর কথা বলতেছি শুধু। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা মাসের ক্ষেত্রে, এয়ার মাসের ক্ষেত্রে আমরা কোসাইন নিচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে ঠিকই আছে যে তোমার ওই +5 -5 একই হবে, ডাজন্ট ম্যাটার। তারপর আচ্ছা আমি দেখি একটু দাঁড়াও, জেনিথ অ্যাঙ্গেল মনে হয় আমাদের কোথাও আসবে, এক জায়গায় আছে, আমি একটু দেখে নিই, তাহলে আমরা আলাপ করি। এই যে দেখো জেনিথ অ্যাঙ্গেল আমরা পড়াবো, এটা কি রেঞ্জটা বলছি নাকি এখানে? The angle between the vertical and the line to the sun, that is the angle of the incident. আচ্ছা, জেনিথ অ্যাঙ্গেলে আচ্ছা একটু আমরা শিওর হয়েই নি, দাঁড়াও একটু শিওর হয়ে নি, আমি একটু সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, সব তো মনে থাকে না, একটু দাঁড়াও এক সেকেন্ড। রেঞ্জ অফ জেনিথ অ্যাঙ্গেল না, এটা 0 থেকে 90 ধরে, বুঝছো? থিটা জেড, লোকাল, হ্যাঁ ঠিক আছে, এটা 0 থেকে 90 ধরে, বুঝছো? এখানে ওই আমরা আর কি বলে এটাকে, আমরা আর মানে ওই তোমার ধরতেছে যে তোমার এই যে মানে জাস্ট হচ্ছে এখানে আমাদের ওইটার যে তোমার ইস্টের প্লাস মাইনাস আমি কখন ধরবো, যখন তোমার খেয়াল করবে এই ক্ষেত্রে প্লাস জেনিথ থেকে প্লাস মাইনাস যদি ধরি আমি, তার মানে প্লাস মাইনাস বলতে কি আইদার ইস্ট অথবা ওয়েস্ট। হ্যাঁ, এভাবে, কারণ সূর্য বা চাঁদ, যেটাই সূর্যের কথা, আমরা সোলারে তো সূর্যের কথাই বলবো, সূর্য ইস্ট ওয়েস্ট বরাবর আমাদের মুভ করে, তাই না? ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায় এরকম। কাজেই তোমার পজিশনটা তোমার কি ইস্টের দিকে থাকা আর ওয়েস্টের দিকে থাকার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে তুমি প্লাস মাইনাস ধরবা কিনা। যদি সেরকম কোনো পার্থক্য না থাকে, শুধু অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট, যে আমার মাথা থেকে কত দূরে আছে, সেটা ইস্টের দিকেই থাক নাকি ওয়েস্টের দিকে থাক, ইট ডাজন্ট ম্যাটার। যদি এটা ম্যাটার না করে, হ্যাঁ, তাহলে আমার শুধু অ্যাঙ্গেলটা অ্যামপ্লিটিউডটা ধরলেই চলে, প্লাস মাইনাস দরকার হয় না। জেনিথ অ্যাঙ্গেলের ক্ষেত্রে শুধুমাত্র কতটা সাসপেন্ডেড ইয়ে থেকে, হ্যাঁ, যে তোমার মিন পজিশন থেকে, মানে হচ্ছে রেফারেন্স পজিশন, দ্যাট ইজ জেনিথ লাইন থেকে কতটা সরে গেছে, হ্যাঁ সরে গেছে, এই অ্যামাউন্টটা দরকার আমাদের যখন জেনিথ অ্যাঙ্গেল আমরা ইউজ করি। হ্যাঁ, কাজে এখানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ধরলেই চলে। আমরা মডুলাস ভ্যালুর মতো নিচ্ছি, ইস্টের দিকে চলে গেল না ওয়েস্টের দিকে চলে গেল, এটা ম্যাটার করে না। সেই জন্য এখানে 0 থেকে 90 ডিগ্রি ধরবো। কোন কোন ক্ষেত্রে দেখবা ম্যাটার করে, হ্যাঁ, যে আমরা যখন স্পেসিফিক পজিশন চাই, যেমন ল্যাটিটিউড বা লঙ্গিটিউড। ল্যাটিটিউড তো আবার নর্থ সাউথের দিকে, তো ল্যাটিটিউড লঙ্গিটিউড বলাটা বেটার। লঙ্গিটিউড দেখবা আমরা ইস্ট বলি ওয়েস্ট বলি, হ্যাঁ, সেটা আবার পার্থক্য আছে। হ্যাঁ, তোমার পজিশনকে স্পেসিফিক করার জন্য কোন দিকে তুমি আসো, ইস্টের দিকে না ওয়েস্টের দিকে, হ্যাঁ, তখন আবার ডিফারেন্ট। কিন্তু এই ইয়ের ক্ষেত্রে জেনিথ অ্যাঙ্গেলতে 0 থেকে 90 ডিগ্রি এনাফ। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস, রেডিয়েশন। আমরা যে সোলার রেডিয়েশন পাচ্ছি, সেই রেডিয়েশনের আবার একটু ইয়ে আছে, এর মধ্যে একটু ক্লাসিফিকেশন আছে। যেমন প্রথম কথা হচ্ছে, তুমি সোজা বাইরে যাও, বাইরে গিয়ে সূর্য আছে, তুমি রেডিয়েশন পাচ্ছ। তুমি দেখ, খেয়াল করো, আমরা যেহেতু অলরেডি তোমরা পড়াশোনা করে আসছো, তোমরা লাইট সম্বন্ধে অলরেডি আইডিয়া আছে। লাইটের কি, লাইট যখন তুমি একটা সোর্স থেকে দিবা, লাইট একটা হচ্ছে তোমার সরাসরি লাইটটা ওই পয়েন্ট, ওই একটা সোর্স থেকে তোমার অবজারভার পর্যন্ত আসবে সরাসরি। হ্যাঁ, তার মানে একটা ডিরেক্টেড একটা লাইট। এবং এটা কি, যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলতে পারি, যেমন লেজার একটা ভালো এক্সাম্পল, তাই না? যে লেজার লাইট কি খুব ডিরেক্টেড বলি আমরা, তার মানে কি একটা বিমের মতো, লেজার বিম বলি আমরা, কিন্তু দেখো লেজার বিম, লেজার লাইট খুব একটা স্ক্যাটার্ড হয় না, তাই না? বা ডিফ্র্যাক্টেড হয় না, বা রিফ্র্যাক্টেড হয় না। কিন্তু তুমি ওই একটা বাল্ব ইউজ করো, একটা বাল্ব নাও, বাল্ব নিলে দেখবা ওইটা কিন্তু ছড়ায় যায়, লাইটটা ছড়ায় যায়, তো মিডিয়ামের মধ্যে ইয়ে হয়ে যাবে, ছড়া যাবে মানে কি, হ্যাঁ, ছড়া যাবে মানে হচ্ছে বেসিক্যালি কি ধরনের প্রপার্টি সে শো করে। তখন ছড়া যাওয়াটা বাংলাদেশ মানে আমি মানে লিটারেচারের ভাষা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ভাষা বললে তোমার কি ফেনোমেনন এখানে হতে পারে। একটা হতে পারে, প্রথমটাই যেটা হবে, যেহেতু মিডিয়ামের মধ্যে পার্টিকেল থাকার কথা, কাজে স্ক্যাটার্ড হবে, এটা প্রথম কথা, স্ক্যাটারিং হবেই। তাহলে লাইট স্ক্যাটার হচ্ছে, এবং স্ক্যাটার হলে লাইট চারদিকে ছড়ায় যায়, সোজা কথা। কারণ স্ক্যাটারিং হওয়া কি, এটা র্যান্ডম, স্ক্যাটারিং শব্দটাই র্যান্ডমনেস মিন করে,
কাজেই তোমার বিভিন্ন পার্টিকেলে এটা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে সরে যাচ্ছে লাইটের বিমটা, কাজেই চাঁদ এভাবে করে করে সে যাচ্ছে একদিকে কিন্তু স্ক্যাটার্ড হয়ে হয়ে যাচ্ছে, মানে ধাক্কা খেয়ে খেয়ে যাচ্ছে, কাজে স্ক্যাটারিং হয়, লাইট ছড়ায় যায়। আবার আরেকটা হচ্ছে রিফ্র্যাকশন হতে পারে, কিন্তু রিফ্র্যাকশন হবে যদি মিডিয়ামের মধ্যে এখানে কোনো চেঞ্জ দেখা যায়। ধরো তুমি একটু লম্বা ডিস্টেন্স যদি চিন্তা করো, এয়ারের যদি কোনো ডেন্সিটি একটু ভ্যারিয়েশন হয়, টেম্পারেচারের কারণে বন্য যে কোনো কারণ হতে পারে, অথবা কোনো জায়গায় কি বলবো জলীয় বাষ্প আছে, কোনো জায়গায় কম আছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন যদি মিডিয়ামের কোনো প্রপার্টিগত চেঞ্জ হয় সেক্ষেত্রে রিফ্র্যাকশন হতে পারে। আবার অন্য কোনো অবজেক্ট যখন যদি থাকে আশেপাশে যেখান থেকে রিফ্লেক্টও করতে পারে, সরাসরি রিফ্লেক্ট করে একদিক থেকে একদিকে চলে যাচ্ছে, হ্যাঁ, আবার কোনো অবস্টাকল থাকলে ডিফ্র্যাক্টও করতে পারে একটু, কাজে এইগুলা হ্যাঁ ইয়ের ব্যাপার কিছুটা। আবার ওই যে ইয়ে করে স্ক্যাটারিং হতে পারে, সরি ইন্টারফারেন্স হতে পারে, যদি দুই জায়গাতে লাইট স্ক্যাটার্ড হয়ে কোনোভাবে ইন ফেজ বা আউট অফ ফেজ হয়, ইন্টারফারেন্স কিছু হতে পারে। এগুলো লাইটের প্রপার্টি যেগুলো আমরা অলরেডি আলাদা আলাদা করে পড়ছি। তা এইগুলা কি, এগুলা কমনলি যখন লাইট আসতেছে, এনার্জিটা আসতেছে, এই ধরনের বিভিন্ন ধরনের মানে ইয়ে ঘটে, মানে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। সো সান থেকে যখন লাইট আসতেছে, হ্যাঁ, তুমি যেটা ফাইনালি পাচ্ছ সেটা পাচ্ছ কি টোটাল, টোটাল মানে যা কিছু মাঝখানে হোক না কেন, মিডিয়ার মধ্যে যা কিছু হয়েছে, অ্যাটমসফিয়ার হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, যা হোক না কেন, আই ডোন্ট কেয়ার, আই এম গেটিং দ্য টোটাল রেডিয়েশন। এটাই তো ফাইনালি আমি পেলাম। আমি একটা প্যানেল রাখলাম বা আমি একটা কিছু রাখলাম, তুমি একটা যে কোনো আয়না রাখো, তোমার হাত রাখো, কিছু ব্যাপার না, রোদ যতটুকু তোমার হাতে পড়লো, দ্যাট মিনস কি এইটা তোমার টোটাল রেডিয়েশন তুমি পাচ্ছ এতটুকু হাতের মধ্যে। আবার এখন তুমি এর মধ্যে যদি একটু পার্থক্য করো, না কোন কম্পোনেন্ট এখানে কতটুকু আছে বা কোন কম্পোনেন্ট এখানে আছে, কি কি কম্পোনেন্ট, সেখানে বললে তাহলে আবার একটু ভাগ করা যায়। কি, যেমন একটা জিনিস হচ্ছে সান যদি তুমি দেখতে পাও, মাথার উপরে সান দেখা যাচ্ছে, তার মানে তুমি সোর্সটাকে দেখতে পাচ্ছ এবং তোমার আলোটা তোমার হাতে পড়লো, তাহলে একটা হচ্ছে যে সরাসরি সান থেকে লাইটটা আসতেছে, সরাসরি এখান থেকে সান সোর্স, এখান থেকে লাইটটা আসতেছে, তার মানে কি একটা বিমের মতো আসতেছে সরাসরি ডিরেক্ট, এটাকে আমরা বলি বিম রেডিয়েশন। এই কম্পোনেন্টটাকে যেটা সরাসরি সোর্স থেকে আমার অবজেক্টের উপর পড়তেছে, অবজার্ভের উপর পড়তেছে, বিম, এটাকে বিম রেডিয়েশন বলি, আবার ডিরেক্ট রেডিয়েশন, এই দুইটা নামই দেওয়া হয়, একই জিনিস, বিম অর ডিরেক্ট, হ্যাঁ, যেটা ডিরেক্টলি সরাসরি সান থেকে আসতেছে। তাহলে এইটা একটা পার্ট। আবার খেয়াল করো, যদি শুধুমাত্র এটাই একমাত্র কম্পোনেন্ট হতো, যেমন লেজারের মতো, ধরো সান অ্যাক্ট করে লেজারের মতো, ধরলাম, হ্যাঁ ধরলাম, তাহলে কি লেজার যেমন সোর্স থেকে, দেখো লেজার দিয়ে কিন্তু তুমি ঘর আলো করতে পারো না, মজার ব্যাপার, যতই তোমার হাই ইন্টেন্সিটি লেজার হোক না কেন, হ্যাঁ, এনার্জি তার যতই বেশি থাকুক না কেন, ঘর আলো করতে পারবা না। কিন্তু একটা তার থেকে অনেক কম ইন্টেন্সিটি একটা বাল্ব দিয়ে তুমি কিন্তু ঘরটাকে আলো করতে পারবা। তার মানে কি, কেন ঘর আলো হচ্ছে, তোমার সোর্স থেকে ওই যে স্ক্যাটার হয়ে বা বিভিন্ন ভাবে আলো ছড়ায় যাচ্ছে। লেজার খুব একটা সার্টেন ডিরেকশনে বিম, একটা খুব হাই ইন্টেন্স একটা বিম প্রডিউস করে, সেটা একটা সার্টেন লাইন বরাবর যায়, তাই না, ট্রাভেল করে, প্রোপাগেট করে, সেই জন্য সে আশেপাশে যায় না, আশেপাশে না গেলে অন্ধকারই থেকে যায়, আশেপাশে একটা জায়গা দিয়ে আলো যাচ্ছে, আর অন্য লাইট স্ক্যাটার হচ্ছে বেশি, সেজন্য আশেপাশে লাইট ছড়ায় যাচ্ছে, আমরা আলো দেখতে পাচ্ছি। সো যদি সানের থেকে শুধু বিম রেডিয়েশনই আসতো বা ডিরেক্ট রেডিয়েশন আসতো, তাহলে কিন্তু তুমি দেখতে একটা লাইন সান থেকে আমাদের লাইন পড়ছে বা এরকম ব্যাপার একটা, সান যেটুকু আমরা দেখতেছি, কিন্তু বেসিক্যালি তোমার অ্যাটমসফিয়ারে যখন ঢুকে তখন কি হয়, সান থেকে সানে অনেক স্ক্যাটার, অনেক মিডিয়াম আছে, স্ক্যাটার হয়, কাজেই সানের আলোই ছড়ায় যায় চারদিকে, সেই ছড়ানো আলোটাও আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, কাজে ওইটাকে আমরা বলি ডিফিউজ রেডিয়েশন, যেটা ডিরেক্টটা বাদ দিয়ে, ডিরেক্টের বা বিম কম্পোনেন্ট বাদ দিয়ে আদার যেগুলো আছে সেগুলোকে আমরা ডিফিউজ বলি। এখন সেটা স্ক্যাটারিং হলো নাকি রিফ্র্যাকশন হলো, না হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার মেকানিজম ইট ইজ, আমরা সবগুলোকে একসাথে একটা ভাগে ফেলি, সেটা ডিফিউজ। এবং ডিফিউজ রেডিয়েশন আছে বলেই দেখবা যখন সরাসরি সান দেখা যায় না, মেঘলা দিন দেখবা ইয়ে ঢেকে যায়, সোর্স ঢেকে যায়, তাই না, সোর্স ঢেকে যায় মানে হচ্ছে তোমার মেঘের জন্য সোর্স সরাসরি আমাদের সাথে লাইন অফ সাইটে আসে না, কিন্তু স্টিল আলো আসতেছে দিনের বেলা, হ্যাঁ, তার মানে কি সান, ওই যে সানের লাইটটা সরাসরি আমি দেখতেছি না, বিম পার্টটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, যেমন বাল্বের সামনে তুমি যদি হাত দিয়ে বন্ধ করে দাও, স্টিল কিন্তু আশপাশ দিয়ে তুমি লাইট পাবে, দেখবা যে ঠিকই এক জায়গায় আলো কমে যাচ্ছে, মানে আলোটা কমে যাবে, বাট স্টিল আশেপাশে আলো থাকবে। সানের এরকম অবস্থা যে তুমি মেঘ দিয়ে সানটাকে সরাসরি ঢেকে দিচ্ছ, বাট স্টিল কিন্তু আলো আসতেছে বিভিন্ন ভাবে স্ক্যাটার হয়ে। তাহলে এই স্ক্যাটার পার্টটাকে সানতে যে লাইটটা স্ক্যাটার অবস্থায় আসে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ডিফিউজ রেডিয়েশন, ডিফিউজ। তাহলে একটা বিম অর ডিরেক্ট রেডিয়েশন
আর যে দেখো দ্য সোলার রেডিয়েশন রিসিভ ফ্রম দ্য সান উইদাউট হ্যাভিং বিন স্ক্যাটার্ড বাই দ্য অ্যাটমসফিয়ার। আর ডিফিউজ হচ্ছে দ্য সোলার রেডিয়েশন রিসিভ ফ্রম দ্য সান আফটার its direction has been changed by scattering by the atmosphere। এই দুইটা হচ্ছে আমাদের টোটাল রেডিয়েশনটাকে যদি আমরা ক্লাসিফাই করি, ভাগ করি, তাহলে একটা হচ্ছে বিম বা ডিরেক্ট, আর একটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। এগুলো আমরা দেখবো, যেমন তোমাদের যদি ইউনিভার্সিটি খুলে টুলে আমরা একদিন ইয়েতে দেখা আনবো তোমাদের কিভাবে আমরা বিম রেডিয়েশন মেজার করি, ডিফিউজ রেডিয়েশন মেজার করি, বা গ্লোবাল রেডিয়েশন মেজার করি কিভাবে। হ্যাঁ, টোটাল বা গ্লোবাল, টোটাল আর গ্লোবাল একই কিন্তু। হ্যাঁ, আমরা গ্লোবাল রেডিয়েশনই সাধারণত বলি, টোটালটাও বলা হয় কম, আমরা মোর সায়েন্টিফিক টার্ম হচ্ছে গ্লোবাল রেডিয়েশন। কাজে এগুলো মেজার করার জন্য যন্ত্রপাতি আছে। হ্যাঁ, আমাদের ইয়েতে তোমার ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে ইয়েটা আছে না, এনার্জি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ এনার্জি, ওই যে লাইব্রেরির পিছনে, সায়েন্স লাইব্রেরির পিছনে দেখবা আছে, ওদের ওখানে ইয়ে আছে, ওই মেজারমেন্ট ইউনিট গুলো আছে। হ্যাঁ, আমরা ওই যখন ইউনিভার্সিটি খুলবে তখন আমরা গিয়ে দেখাবো। এটা আমাদের ইয়ে প্র্যাকটিক্যাল পার্ট আর কি, একটা প্র্যাকটিক্যাল আমরা করাই এই মেজারমেন্ট নিয়ে। দেখবা তোমরা। আচ্ছা, তাহলে এই তিনটা গেল তাহলে আমার সোলার রেডিয়েশনের ইয়েটা, ক্লাসিফিকেশনটা। আচ্ছা, তারপরে দেখো আরেকটা, আর কিছু দু একটা টার্ম আমরা একটু দেখি। ইরেডিয়েন্স। ইরেডিয়েন্স বলি আমরা যে রেডিয়েশনটা আসতেছে সেটাকে ইরেডিয়েন্স বলি, এবং এটাকে কিভাবে ডিফাইন করতেছি দেখো, দ্য রেট এট হুইচ রেডিয়েন্ট এনার্জি ইজ ইনসিডেন্ট অন এ সারফেস পার ইউনিট এরিয়া। তাহলে পার ইউনিট এরিয়া সারফেসের উপর যে পরিমাণ রেডিয়েশন আসতেছে, এবং এটা পার যে রেডিয়েশন, দেখো এনার্জি, যে পরিমাণ এনার্জি আসতেছে, এবং রেট অ্যাট হুইচ, রেট মানে কি, যখন আমরা রেট ইউজ করি, রেট মানে পার ইউনিট টাইমে, তাই না, টাইমের রেসপেক্টে রেট বলি আমরা। তার মানে যেই রেটে, মানে টাইমের রেসপেক্টে পার ইউনিট টাইমে পার ইউনিট সারফেসের উপর যে পরিমাণ এনার্জি রেডিয়েশন করতেছে সেটাকে আমরা বলতেছি ইরেডিয়েন্স। আর দেখো এটার সাথে আরেকটা জিনিস বল নেই, ইরেডিয়েশন অথবা ইনসোলেশন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইনসোলেশন বলি। ইনসোলেশনটা হচ্ছে যে the incident energy per unit area on a surface। এই যে দেখো the incident energy per unit, এখানে রেটটা বলি নাই, এখানে দেখো রেডিয়েন্ট এনার্জি বলতেছি রেট, আর এখানে রেট বলি নাই, ইনসিডেন্ট এনার্জি জাস্ট পার ইউনিট এরিয়ার উপর কতটুকু এনার্জি ইনসিডেন্ট হচ্ছে, আর এখানে হচ্ছে পার ইউনিট এরিয়ার উপর যেই রেটে এনার্জিটা ইনসিডেন্ট হচ্ছে, তার মানে টাইম নিচে আছে। এই জন্য দেখো এই যে ইউনিটটা খেয়াল করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওয়াট পার স্কোয়ার মিটার, আর এখানে দেখো ওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার। তার মানে কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, ওয়াট আর ওয়াট আওয়ার, এইটা হচ্ছে পাওয়ার, তাই না, আর এটা হচ্ছে এনার্জি। পাওয়ারের সাথে টাইম যখন তুমি মাল্টিপ্লাই করবা, দেন ইউ গেট এনার্জি, তাই না। সেই জন্য এই যে তাহলে দুই ভাবে আমরা বলি, ওয়াট পার স্কোয়ার মিটারও বলি, আবার ওয়াট আওয়ার পার স্কোয়ার মিটারও, দুই ভাবে লাগে। যেমন তোমরা, যেমন দেখো তোমার ইলেকট্রিসিটি যে বিল দাও তোমরা, এইটা তুমি কিন্তু ধরো খেয়াল করো, তুমিও বাসায় ধরো তোমার ঘরে, হ্যাঁ, আজকে সারাদিনে একটা ফ্যান আর একটা লাইট জ্বালাইলা। এখন দুইজন, তুমি আর তোমার ফ্রেন্ড, তোমরা দুই ভাই বোন ধরো, হ্যাঁ, বা দুই ভাই দুই রুমে আছো, হ্যাঁ, এখন দুইজনেরই ধরো একটা 20 ওয়াটের লাইট দেওয়া হয়েছে আর 60 ওয়াট একটা ফ্যান দেওয়া হয়েছে ধরলাম, তাহলে 20 ওয়াটের লাইট 60 ওয়াটের, তার মানে 80 ওয়াট তোমাদেরকে দেওয়া হয়েছে। এখন সারাদিনে দেখা গেল তোমার বিল বেশি আসছে, তোমার ভাই বা বোনের বিল কম আসছে, এটা কিন্তু হতে পারে, কিন্তু একই পাওয়ার দেওয়া হয়েছে। এখন যার বেশি আসলো আর একজনের কম আসলো, পার্থক্যটা কোথায় হয়েছে, ইউজের ক্ষেত্রে। তুমি হয়তো বেশিক্ষণ এটা জ্বালা রাখছো, ফ্যান চালা রাখছো, আর তোমার ভাই বা বোন সে কম সময় লাইট ইউজ করেছে বা ফ্যান ইউজ করেছে, কম সময়। তার মানে কি, এনার্জি দেখো ওয়াটটা তোমাদের ফিক্স 80 ওয়াট, বাট এটার সাথে কত টাইম, তুমি হয়তো 2-3-5 ঘন্টা ইউজ করছো, সে হয়তো 3 ঘন্টা ইউজ করছে, তাহলে এই যে ওয়াট আওয়ারে চেঞ্জ হয়ে যাচ্ছে এনার্জি। আমরা বিল যেটা দেই সেটা কিন্তু কিলোওয়াট আওয়ারে দেই, দেখবা এক ইউনিট মানে আমাদের ইয়ের যে ইলেকট্রিসিটি বিল যে আসে কিলোওয়াট আওয়ার হিসাবে, যে কত কিলোওয়াট আওয়ার তুমি ইউজ করছো পুরো মাসে, মাসিক বিল যেটা আসে। কাজে এটা আমরা এনার্জি, কত ইলেকট্রিসিটি এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কনজিউম করতেছি, সেই হিসাবে বিল দিই। কাজে এটা আমাদের দরকার হয়, ওয়াট আওয়ারটাও দরকার হয়, হ্যাঁ, ইনসুলেশন। হ্যাঁ, কারণ সারাদিন তুমি কি ইউজ করবা, যেমন তুমি যে যখন ইয়ে করবা, ওই যে কি বলে এটাকে, ডিজাইন করবা সোলার প্যানেলের ডিজাইন, হ্যাঁ, যে কতগুলো প্যানেল লাগবে, তোমাকে তো আমি বলে দিব, আমি তোমাকে ডিজাইন করতে দিলাম, আমি বলে দিব আমি এই জিনিসগুলো চালাবো, যে আমার ফ্যান আছে, লাইট আছে আমার বাড়িতে, যে 5টা ফ্যান আছে, ধরো 10টা লাইট আছে, আমি এগুলো চালাতে চাই, আপনি আমার ডিজাইন করে দেন।
এখন তুমি কিন্তু আমাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কতক্ষণ চালান, এটাও আমাকে বলতে হবে। আপনি যদি বলেন যে সারাদিন চালাবো তাহলে একরকম ব্যাপার ক্যালকুলেশন আসবে, আবার যদি বলেন না আমি শুধু 2 ঘন্টা করে চালাবো তাহলে আরেক রকম কাজে। এই জিনিস তার মানে দেখো এই সময়টা যখন আমি ইনক্লুড করতেছি তার মানে তুমি এনার্জিতে চলে যাচ্ছ, শুধু পাওয়ার এনার্জি না। এটাই আমাদের দরকার, ডিজাইনের সময় আমাদের পাওয়ার মানে এনার্জি দরকার। কাজে রেডিয়েশনও তোমার সারাদিনে কতটা রেডিয়েশন আসলো সেটা যদি তুমি দেখো সেটা হবে ওয়াট আওয়ার। আর ইনস্ট্যান্টলি এই মুহূর্তে রেডিয়েশন যদি মাপো সেটা ওয়াট পার স্কয়ার মিটার এই মুহূর্তের। তাহলে তোমাকে কি সারাদিনেরটা করতে হলে কি হবে, সবগুলা যোগ করতে হবে। যে তোমার সকাল ধরো ভোর 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত, হ্যাঁ, যে তুমি পুরো রেডিয়েশন তাহলে টোটাল কত রেডিয়েশন আমি সারাদিনে পেলাম, তাহলে সকাল থেকে যত তুমি ভ্যালু মেজার করছো সব যোগ করবা বা ইন্টিগ্রেট করবা সোজা কথা। এই জন্য দেখো it is found by integration of irradiance over a specified time, usually an hour or a day. আওয়ার ধরেও করতে পারো, 1 আওয়ারে কতটুকু আসলো অথবা সারাদিনে কতটুকু আসলো সেভাবে করতে পারো। এবং এটাকে ইনসুলেশনটাকে আমরা সাধারণত এই যে ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এটা সাধারণত কিছু টার্ম আমরা ইউজ করি, হ্যাঁ, ক্যাপিটাল এইচ দিয়ে সাধারণত ইউজ করা মানে ইনসুলেশন বোঝানো হয় আর কি। আচ্ছা, তাহলে এইগুলা ইরেডিয়েন্স গেল, ইনসুলেশন গেল। হ্যাঁ, আর ঠিক আছে, তাহলে আর কি আছে আমাদের? সোলার টাইম আছে, সোলার টাইমটা সময় লাগবে একটু। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আমরা সোলার টাইম আছে, এটা আবার একটু ক্যালকুলেশন আছে, এরপর আরো কিছু থাকবে। আচ্ছা ঠিক আছে, আর 2 দিন লাগবে আমার এটা শেষ করতে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, আর 2 দিন লাগবে। তো আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা আচ্ছা, তোমাদের আমি চট করে এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। হ্যাঁ, এখন ভালোই আছো মোটামুটি, আমাকে ছাড়া 61 জন আছো, কাজে এখনই নিয়ে নেই। হ্যাঁ, ওকে, তাহলে দাঁড়াও আমি একটু স্ক্রিনশটটা নিয়ে রাখি। ওকে, তাহলে আসে থাকলো। বল, তোমাদের কোনো কোশ্চেন আছে? এই কোনো কোশ্চেন আছে কিনা? এই তোমরা আছো তো? জি স্যার। আচ্ছা, এই খালি নন্দলানি প্রায় প্রায় বলো দেখি, অন্য কেউ আছে নাকি? তুমি তো আসো, আগের দিনও কথা বলছিলে। জি স্যার, আছে স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। আমাকে চেক করতে যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, শুনো তাহলে কোশ্চেন তোমরা পড়বা, আমি আমি এটা আপলোড করে স্লাইডটা আপলোড করে দিই, স্লাইডটা আপলোড করে দিব। হ্যাঁ ঠিক আছে, তোমরা পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ, শুরু করে দাও, দেখা যাক। তাহলে আজকে এই পর্যন্তই।